আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভাবের দেশে থাকো কন্যা, গো কন্যা, ভাবের দেশে থাকো। শান্তিকুঞ্জের সম্মুখে বেজে চলছে বিভিন্ন গ্রাম্য সঙ্গীত। তারই একপাশে রীতিমাকে ঘিরে বসে আছেন এলাকার প্রবীণ রমণীরা। বিভিন্ন গান গাইছেন সবাই মিলে, হাসি ঠাট্টার সাথে বিভিন্ন মস্করাও করছেন তারা। রীতিমা ক্ষণে ক্ষণে লাজে মরছে, বোনেরা তা দেখে মজা নিতে ভুলছে না। প্রবীণদের আরও সুযোগ তুলে দিচ্ছে লজ্জা দেওয়ার। রীতিমার কঠোর দৃষ্টি তাদের দিকে পড়তে এলেই মিয়ে যাচ্ছে লজ্জায়। বাড়ির বইয়েরাও বিভিন্ন আনুষ্ঠানিকতায় দম ফেলার সুযোগ পাচ্ছে না। কর্তারা ব্যস্ত অতিথিদের অতিথি আয়তায়। বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য শুভ্র এসব কিছুতে একবার নজর বুলিয়ে দৌড় লাগালো সিঁড়িঘর বরাবর। পরনে তার সাফেদ রঙা কটনের পায়জামা পাঞ্জাবি। শরতের রুমের সামনে এসে সে থামে। শরৎ চুল সেট করার জেলটা খুঁজছিল, অমনি শুভ্র ডেকে ওঠে, আমি ব্রো, কি করছো? শরৎ পিছু ঘুরে শুভ্রর দিকে তাকায়, তারপর আবার আয়নে নিজেকে দেখে। বাহ, ম্যাচিং ম্যাচিং। আবারও শুভ্রর দিকে তাকিয়ে বলে, কপি ক্যাট কোথাকার। একটু নট ব্যাড। হে ব্রো, ছাড়ো ছাড়ো, কলের ভয়েস নেই আমার। আই এম 9 নাও। তাই না? ইয়েস। শরৎ এবার ওকে পাঁচকলের ভঙ্গিমায় এনে বলল, ফেলে দিই? এ না। শরৎ ওকে নামিয়ে দেয়। শুভ্র শরতের গা ঘেঁষে দাঁড়ায়, আহ্লাদ করে বলে ওঠে, ব্রো নিড ভাবি। জয়া আর শুভ্রাভাবে আছে না, চলছে না ওতে? খেলবো না, প্রতিবার কথা কাটিয়ে নাও। আই হেড ইউ। লাভ ইউ টু। চোখ ঘুরিয়ে শুভ্র বলে, হেড ইউ বলেছি। আমি তো লাভ ইউ শুনেছি। ব্রো কি? প্লিজ একটা ভাবি এনে দাও না, প্রমিস। তোমার সব কথা শুনবো। তোমার শার্টগুলো নিয়ে আর ঢং করবো না, সারাক্ষণ বিরক্ত করবো না। তোমাকে জ্বালানোটা ওইদিকে ট্রান্সফার করবো। শরৎ শুভ্রর কাঁধে হাত রেখে দরজার দিকে এগোতে এগোতে বলে, সময় মতো সব পেয়ে যাবি, এর আগে এত চাস না, আমার ভালো লাগে না। গাল ফোলায় শুভ্র। আচ্ছা, বলবো না আর। কথাটি বলে শরতের দিকে তাকালো সে। দেখতে পেল আচমকা শরতের অধর প্রসারিত হলো। এদিক ওদিক ক্রমান্বয়ে ঘূর্ণয়মান দৃষ্টিটি একটি নির্দিষ্ট দিকে এসে স্থির হয়েছে। বাতাসের ঝাপটাটা এসে শান্তিকুঞ্জের দোতলার করিডোরে তাণ্ডব মাতানো শুরু করলো। পূর্বে মুখ করা সাউন্ড বক্সের বাচ্চারা গান বাজাচ্ছে, একটা হিন্দি গান। গানটির প্রতিটি বিটের এই হৃদয় তাণ্ডবে এসে যোগদান করলো। শরতের অমন প্রজ্বলিত মুখের চলচলে দৃষ্টি দেখে শুভ্র শুধালো, হোয়াট হ্যাপেন্ড ব্রো? ডোন্ট নো। আর ইউ লস্ট? মেবি ইয়েস। শুভ্র অবাক হয়। কোথায়? চোখের ইশারায় শরৎ জানায়, এখানে। শুভ্র শরতের দৃষ্টি অনুসরণ করে পিছে তাকায়। দেখতে পায় এক সুচ্ছিরি রমণীকে। পরনে তার ল্যাভেন্ডার জামদানি, আট পরে করা। লম্বা চুলগুলো মাঝ সিতি করে পিঠ চড়ানো। সেই চুলে একটা গাঁদা ফুলের মালা সজ্জিত। দুটো মালা দু হাতের কবজিতেও জায়গা করে নিয়েছে। সম্পূর্ণ প্রিয়শ্রীকেই যেন সদ্য স্ফুটিত একটি ফুল লাগছে। অনেক খুঁজেও গায়ে আর কোনো অলংকার খুঁজে পেল না। সৎ মিনমিনে স্বরে শুধালো শুভ্রকে, ভালো? বিমুক্ত শুভ্র হা হয়েছিল, সেভাবেই পড়ল। খুব। শুভ্রর কোকড়ানো চুলগুলো হাতের আঙ্গুলের সাহায্যে এলোমেলো করে দিল শরৎ। এগিয়ে গেল প্রিয়শ্রীর দিকে, পথ রোধ করে দাঁড়ালো। আর চোখে প্রিয় শরতের দিকে এক নজর তাকালো। সদ্য শাওয়ার নেওয়া ভিজে চুলগুলো শরতের কপালে এলোমেলোভাবে পড়ে আছে। সাদা পাঞ্জাবিটাও সুটামদের সাথে আটসাট বাঁধা আছে। বুড়ো কুচকে প্রিয় শুধালো, কি হচ্ছে? শরৎ পাঞ্জাবির হাতার গোটাতে গোটাতে বলল, কি হবে? প্রিয় বড় ভাব নিল। মানলাম আমি সুন্দরী, আজ একটু বেশি সুন্দর দেখাচ্ছে। এর মানে এই না যে আপনি টিপিক্যাল রোড সাইড রোমিও সেজে টিজ করা শুরু করবেন। শরৎ অবাক হওয়ার ঢং করে বলল, আপনার সেন্স অফ হিউমার এত ফালতু প্রিয়। ওয়াও, জোজ, ফ্যাবুলাস, গ্রেট। নীরজ শিকদার কি না টিজ করবে আপনাকে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, নীরজ শিকদার ভীষণ রকমের রুচিশীল মানুষ। এই জীবনে সেই রুচির অধপতন হবে না, আপনাকে টিজও করা হবে না। এক নাগারে বিরতিহীনভাবে এতগুলো কথা বলে শরৎ থামল। প্রিয় বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে আছে, ঠোঁট বাঁকিয়ে বলে, আঙুর ফল টক। শরৎ হাসে,
ভেজা চুলগুলোই ব্যাক ব্রাশ করতে করতে বলে। বেশি বোঝেন। প্রিয় নিজের চুলগুলো পিছে উড়িয়ে পড়ল। নীরজ ভাই, আপনি বহুত ঢং জানেন। আপনার চেয়ে কম। প্রিয়র হাতের ফুলমালাটা খুলে গেল। ইস, ধরনের শব্দ উচ্চারণ করে সে তার ঠিক করতে লাগলো, কিন্তু বাঁধতে পারছিল না। শরৎ বলল, এদিকে দিন দেখি। প্রিয়র হাত বাড়িয়ে দিল। শরৎ সুতোয় সাবধানে গিট দিতে লাগলো। সেইখানে আরও একবার নজর গেল প্রিয়র হাতের এই কাটাছেঁড়া দাগগুলোতে। গা শিরশির করে উঠল তার, চোখ বুজে এলো তড়িতে। তারপর তাকালো প্রিয়র চোখের দিকে। প্রিয় ওর দিকে তাকিয়ে আছে। শরৎ চোখে চোখ রেখে শুধালো, নিজেকে এত আঘাত কেন প্রিয়? প্রিয় চোখ পড়ল নিজের হাতের দাগগুলোতে। অপ্রস্তুত হলো সে, কথা কাটানোর শব্দ পেল না। চোখ দুটো জলজল করতে লাগলো, তবে উত্তর দিল সামান্য হেসে, সহ্য শক্তি প্রচণ্ড আমার, কিন্তু যন্ত্রণাটা ছিল সীমাহীন। যেমনটা আমার ভালোবাসার সীমা ছাড়িয়ে সর্বোচ্চতে পৌঁছে গিয়েছিল, এটুকু চিহ্ন থাকা আবশ্যক ব্যাপার। শরৎ প্রলম্বিত শ্বাস টেনে বলল, নিজেকে কষ্ট দেওয়ার পেছনের যুক্তি? শরীরের এই যন্ত্রণা ক্ষণিকের জন্য হলেও আমাকে মরণ যন্ত্রণা থেকে রক্ষা করেছিল। শরৎ হাতটা উল্টে পাল্টে প্রগাঢ় দৃষ্টিতে দেখলো। দেখতে দেখতে বলল, দাগগুলো কিসের? শরৎ আরো খানিকটা এগুলো পেছালো পিও। প্লেয়ারের সাথে পিওর পিঠ ঠেকে গেল। বাম হাতটা শরতের হাতে, ডান হাতটা রেলিংয়ের উপর রাখলো। ডানের ঘন জঙ্গলের দিকটায় তাকালো। শুল্ক গলায় রসিকতা সুরে বলল, ও কিছু না, কান্না আটকাতে হাত কামড়ে ধরতাম, রাগ দমাতে খামচে ধরতাম, এসবেরই দাগ। জল শক্ত হয়ে এলো শরতের। চাহনি হলো দৃঢ়, গলা স্বরও তার অধিক কঠোর। বাড়িতে জানে এসব? ভাই জানে, মা আংশিক জানে, বাবা কিছু জানে না। প্রিয় তাকায় ওর দিকে, আবারও বলে, আপনি কতটা জানেন? যতটা বুবুজানকে আপনি বলেছেন। ও, তার মানে সবটাই জানেন। কবে জেনেছেন? প্রথম দিনই। প্রিয় হাসে। সহানুভূতি দেখাতে এসেছেন তবে? প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গেল শরৎ নিজের প্রশ্নের দ্বারা। নতুন সম্পর্কে জাননি প্রিয়? যায়নি। স্বকীয় ধারণাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যেতে দেখে শরতের জলজলে দৃষ্টি শীতল হয়ে এলো। জিজ্ঞেস করলো, কেন? কেন আবার? আমার ধারণা ছিল আপনি আরেকবার আরেকটা সম্পর্কে জড়াবেন, জাস্ট নিজেকে সামলানোর জন্য। প্রেমেও পড়ে যাবেন আস্তে ধীরে। অনেক মানুষ দেখেছে এমন, প্রথম সম্পর্কে গভীর থেকে গভীরভাবে ক্ষতবিক্ষত হয়ে সে একা হয়ে যায়। একাকিত্ব অভিশাপ। সে তাই আরেকজন পুরুষের ধারে যায়, বন্ধুত্বের দোহাই দিয়ে হোক কিংবা টেম্পোরারি রিলেশনে গিয়ে। আপনার থেকেও এমনটাই আশা করেছিলাম প্রিয়। প্রিয়র গায়ে কথাটা সূচের মতো লেগে। অপমানে মুখ হয় থমথমে। তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে, দেবদাস হওয়া কেবল পুরুষদেরই সাজে। পার্বতীকে ভুলে গিয়ে রোজ রাতে চন্দ্রমুখীতে মজে। আর আমরা নারী, আমরা মানতেও পারি, মানাতেও পারি। শরৎ হাসে। এজন্য মেয়েরা মায়ের জাত, ছোট থেকেই তাদেরকে সম্মান করি। কথাটা প্রিয়র ভালো লাগলো। এরই মধ্যে শরৎ আরেকবার বলে উঠল, প্রিয়, আরেকবার প্রেমে পড়ার সাহস দেখাবেন? আপনি আমাকে আরেকবার প্রেম শেখাতে চাইছেন নীরজ ভাই? চাইছি। আপনি কি আরো একবার আমাকে দুঃখ চেনাতে চাইছেন? কিঞ্চিত চাইছি। ইতিমধ্যে আমি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, আর কত অসুখ আসবে আমার। এবার সুখ পাবেন। ট্রাস্ট ইস্যু আছে আমার। প্রিয় হাসতে লাগলো পাগলের মতো। শরতের হাতের গ্রিপ শক্ত হয়, কবজিতে চাপ লাগে পিওর। হাসি থেমে যায় তৎক্ষণাৎ। তাকায় শরতের চোখের দিকে। শরতের সেই অনমনীয় নজরে তাকাতে সহসা সেই থমকে যায়। ভারী গলায় শরৎ আবারও জানায়, ট্রাস্ট করুন এবার। প্রিয় চোখে হেসে বলে, যার কাছে নিজেকে ভেঙে চুরে উপস্থাপন করলাম, সেই ভেঙে ফেলে চলে গেল। আর বিশ্বাস করি কাকে? শরৎ কদম দুয়েক এগিয়ে আসে, মুট করে নেয় পিওর হাতটা। তাকিয়ে থাকে পিওর কাজল দৃষ্টির অতলে। পিও পলক ঝাপটিয়ে তার দিকে তাকায়। শরৎ বলে, আপনার একটা মানুষ আসুক, একটা নিচের মানুষ। চাই না। শরৎ চোখে হাসে। আচ্ছা প্রিয়, বিষণ্ণ সন্ধ্যাতে কারো বুকে মুখ লুকানোর ইচ্ছে জাগে না? রাত্রিপ্রিয়া, এত নির্ঘুম রাতকে আপনার আফসোস উপহার দেয় না একটা নিজস্ব পুরুষালী কাঁধের? একাকী রাস্তাগুলো কারো হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল গজে দেওয়ার খোয়াইশ জাগায় না? প্রিয়, হুটহাট কারো জন্য সাজতে ইচ্ছে করে না? কারো থেকে প্রশংসা বাক্য শুনে লজ্জায় লাল হতে ইচ্ছে করে না? প্রকৃতি আপনার একটা মানুষ দিক, একাকিত্ব দূর হোক, আপনি আমার শখের কামিনী ফুল হয়ে উঠুন। প্রিয় চোখ তখন জ্বলছে, লাল রক্ত জমাট বেঁধেছে সাদা অংশে। ভয়ানক সেই দৃষ্টিতে প্রিয় শরতের দিকে তাকায়। নিখুঁত আকৃতি ঠোঁট দুটো বিড়বিড় করে উঠল, অথচ শব্দ হলো না। ঠোঁটের নড়চড়ে ভাব দেখে শরৎ উচ্চারণকৃত শব্দ টের পেল। কিচ্ছু চাই না। শরৎ বুঝে উঠতেই বলে ফেলল, তবে প্রকৃতি আপনার এমন সব চাওয়াগুলোই দিক।
প্রিয় তাকিয়ে থাকে শরতের দিকে। অনেকটা সময় নিয়ে সে লক্ষ্য করে শরতের চোখের মনিটা কালো নয়, কিঞ্চিত ঘোলাটে। প্রিয় বেশ সময় নিয়ে পর্যবেক্ষণ করে আচমকা অবাক হয়ে যায়। শরতের চোখ অসম্ভব সুন্দর লাগতে লাগে তার কাছে। দৃষ্টি সরায়, ওষ্ঠে আনে হাসির রেখা। প্রসঙ্গক্রমে বলে ওঠে, তা আপনার গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছু বলুন, শুনি আমি। আমার গার্লফ্রেন্ড? শরতের কণ্ঠে প্রশ্ন। মাথা নাড়ে প্রিয়। হুট করে সেদিনের ট্রুথের কথা মনে করে শরৎ বলে ওঠে, আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে শুনবেন? জি। শরৎ হাত ছাড়ে পিওর। বিপরীতে পিলারের নিজে হেলান দেয়। বুকে হাত বেঁধে টান টান হয়ে দাঁড়িয়ে বলে, কল্পনায় সুখ করিয়েছেন প্রিয়। পিওর মনে পড়ে তার প্রাণের কথা। চোখ দুটো বুজে আসে। কল্পপুরুষ তার কানের নিকট অতি যত্নে যেন ফু দিল। প্রিয় শিউরে উঠল ভেতর ভেতর। একই সাথে আবার প্রিয় তার কল্পপুরুষের দ্বারা শুনতে পেল, ফুল, আমার রাজকন্যা, তুমি এক ভীষণ সুন্দর সুখ পাখি। প্রিয় চোখ খুলে ফেল তরিতে। প্রতিমুখে শরৎকে মিটিমিটি হাসতে দেখে প্রিয় আর চোখে তাকিয়ে বলল, আপনার চেয়ে বেশি অভিজ্ঞ আমি এইদিকে। শরৎ শুধায়, কল্পপুরুষ আছে? আছে। কেমন সে? আব- দেখেননি? দেখেছি। তবে তার মুখের অবয়ব আমার কাছে কখনো পরিষ্কার হয়নি। সে দেখতে ভীষণ সুদর্শন। আমি যতবার তাকে দেখি ততবারই মুগ্ধ হয়ে চেয়ে থাকি। এতটা মনের মতো কেউ কিভাবে হয়? তবে আকৃতিগত বৈশিষ্ট্য আমার জানা নেই, আমি বলতে পারি না। এক বাক্যে বলুন। আমার মনের মতো। বাহ্যিকতায়? সব রূপে সব ভাবে সে আমার মনের মতোই। কল্পপুরুষকে তবে প্রেমিক বলতে পারছেন না কেন বলুন তো? লোকে পাগল বলবে আমায়। প্রেমের সর্বোচ্চটা হচ্ছে পাগলামি। প্রেম করবেন আর পাগল হবেন না, তা হয়? প্রিয় অদ্ভুতভাবে তাকায়। তো বলছেন সবাইকে বলে বেড়াতে যে আমার একটা কাল্পনিক প্রেমিক পুরুষ আছে, হ্যাঁ? শরৎ হাসে। না থাক, বলা লাগবে না। প্রিয় শুধায়, জিজ্ঞেস করেছিলাম আপনার গার্লফ্রেন্ডের ব্যাপারে, এড়িয়ে গেলেন। মানুষের সামনে পাগল সাজতে চাই না। প্রিয় বড় বড় চোখে তাকায়। সিরিয়াসলি, আপনারও কাল্পনিক প্রেমিকা আছে? আগে না, আমার মনে মনে সংসার আছে। মনে মনে সংসার? মানে একটা মেয়েকে পছন্দ করি, তারপর তাকে নিয়ে মনে মনে সংসার করি, মনে মনে জড়িয়ে ধরি, মনে মনে টপাটপ 5-10টা চুমুও খেয়ে ফেলি। ছি, অশ্লীল। এখানে অশ্লীলতার কি আছে? গোপনে প্রিয়, তুমিও একটা খুব সাধু নাও, কিন্তু ভেতরের কথা বের করতে গেলে জানতে পারবো কাল্পনিক পুরুষের সাথে তুমি বাচ্চা টাচ্চা কয়টা জন্ম দিয়ে ফেলছো আবার। ছি, আপনি তো দেখছি অশ্লীলতার চূড়ান্তে চলে গেছেন নীরজ ভাই। প্রিয় নাক সিটকাচ্ছে। শরৎ বাচ্চাদের মতো অভিমানে অন্যদিকে মুখ ঘুরিয়ে খানিকটা ফুলকো গালে বলে উঠল, হ্যাঁ সেটাই, তোমরা করলে দোষ নাই আর আমি বললেই দোষ। হ্যাঁ, আচমকায় প্রিয় হাসতে লাগে। হাসতে হাসতে বলে, গাল ফোলালে আপনাকে যা লাগে না নীরজ ভাই। কাছে আসেন, একটু টেনে দিই। ছি ছি ছি, দিন দিন চরম ফাজিল হয়ে যাচ্ছ তুমি। এভাবে একা পেয়ে একটা ছেলেকে টিজ করতে তোমার বাচ্চা না? ঘরে কি বাপ ভাই নাই? প্রিয় হেসে সত্যি সত্যি শরতের ডান গালটা টেনে বলে, বাপ ভাই আছে, তোমার মতো একটা টসটসে মাল নেই কেবল। নাউজুবিল্লাহ, মুখের কি ভাষা! ছি। প্রিয় চোখ মেরে বলে, এটা প্রাইমারি লেভেলের, আপনি চাইলে খাঁটি বাংলাতেও কিছু শুনিয়ে দিতে পারি। বনা হিয়ার। নপ, তুমি সাংঘাতিক মেয়ে। প্রিয় হাসি চেপে অন্যদিকে তাকায়। ডান গালের গর্তটা কি গভীর দেখাচ্ছে। শরৎ ডিম্পলটির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, তোমাকে দেখলে এখন আর ঝগড়া পায় না, অন্য কিছু পায়, আশ্চর্যজনক কিছু পায়। প্রিয় শুধায়, কি পায়? তার শরতের বলা হয় না। হলুদের আনুষ্ঠানিকতায় রাত অবধি ব্যস্ত থাকে। রাতের 11টা। ধানমন্ডির এক সরু রাস্তা হয়ে অসম্ভব আকর্ষণীয় এক তরুণী খটখট শব্দ তুলে হেঁটে চলেছে। পরনে ঢোলাঢালা এক টপস আর ব্যাগি জিন্স। চোখে বরাবরের মতো লেন্স নেই, আছে মাইনাস পাউডার গ্লাস। খড়খড়ে ফেটে যাওয়া ঠোঁটে দৃষ্টি বাঁধানো রং নেই, কেমন যেন নিঃস্ব রূপ এটা। কাঁধে ঝোলানো ব্যাগ আর গলায় স্কার্ফ। চাঁদের আলো অপরিচ্ছিন্ন মৃদু স্ট্রিট লাইটেরই রাস্তাটিকে দৃশ্যমান করতে সহায়তা করছে। আপাতত দৃষ্টিতে দেখা গেলে রাস্তাটিতে জনমানব শূন্য মনে হবে, কিন্তু মেয়েটি দেখতে পাচ্ছে ভিন্ন কিছু। একাকী রাস্তাটিতে চাঁদ তার সঙ্গে সঙ্গে হাঁটছে, তবে নিজেকে নিঃসঙ্গ সে ভাবে কি করে? কুক হাসে সামান্য। ব্যাগ থেকে চিপসের প্যাকেট বের করে খেতে থাকে। এলোমেলো উদ্দেশ্যহীন এক পথে হাঁটতে থাকে। শহরের রাস্তায় মেয়ে মানুষের একা বের হওয়াটা বেশ নির্বোধ একটা কাজ। যে কোনো সময়ে যে কোনো কিছুই হতে পারে।
এদিকে কুক কিছুটা ভিন্ন। সে নিজেকে প্রতিটা সিচুয়েশনের জন্য প্রস্তুত রাখে। সেলফ ডিফেন্সটা তার জানা আছে। কল আসে তার ফোনে। পকেট হাতড়ে ফোনটা বের করে কলার আইডি দেখে। স্ক্রিনে জল করছে কিছু লেটার। লাভ। কল রিসিভ করে সে। মৃদু হেসে শুধায়, আমাকেও আপনার মনে পড়বে তবে। ওপাশের লোকটার গলা মারাত্মক গম্ভীর। বাজে কথা ছাড়ো। আচ্ছা ছাড়লাম, বলুন। কাজ কদ্দূর হলো? আর কাজ? এরকম মানুষ কাউকে ভালোবাসতে পারে না। আমি জানতে চেয়েছি কদ্দূর অবধি কাজ হয়েছে। ওপাশের কণ্ঠ শুনে কুক মলিন হাসল, বলল, সামান্য। পুরুষ মানুষ দুই জায়গায় আটকায়, মায়ায় আর আকর্ষণে। এর বাহিরে তারা অতি গোপনে কৌতূহলী কদম এগিয়ে জানতে এসে আরও বাজেভাবে আটকে যায়। আপাতত শ্রেয়ান আমার ব্যাপারে ভীষণ কৌতূহলী। ওয়েল ডান। কুক হুট করে শব্দ করে হেসে ওঠে। ওপাশে লোকের ভুরু কুঁচকে যায় শুধায়, হাসছো কেন পাগলের মতো? মেয়েটা হাসি মানায় না। রোড সাইডে বসে পড়ে। গভীর এক শ্বাস ফেলে বলে, যাকে ভালোবাসলাম তাকে পেলাম না, অথচ আরেকজনকে ভালোবাসার জালে আটকাতে এলাম। বিনিময়ে কি আমি নিজের ভালোবাসা পেতে পারি? কণ্ঠ খানিকটা কাঁপছিল কুহুকের। ওপাশে লোকটি তাতে বিন্দুমাত্র বিচলিত হলো না। পারফেক্ট, এক্সেলেন্ট বলে উঠল। তুমি নিজ থেকে করতে চেয়েছো। আই ডিডন্ট আস্ক টু ডু দিস। আই ওয়ান্ট এক্সপ্লেন্ড আ লিটল থিং ফ্রম ইউ লাভ। ভালোবাসা ততক্ষণেই সুন্দর যতক্ষণ না সেখানে এক্সপেকটেশন নামের কোনো শব্দ চলে আসে। কুক হেসে হেসে আবারও বলে, আমি আপনায় ভালোবাসি নিঃসংখ্য প্রতিটি রাতের মতো। ক্ষত দেবেন তবে দিন। আমরা তো ভালোবাসি যন্ত্রণা পাওয়ার জন্য। কুহুকের ভালোবাসা আপনি পরিমাণ করতে পারবেন না। যন্ত্রণা তবে ছোট আকাশের সমানই দিন। পুরুষালী কণ্ঠটা সময় নিয়ে বলে উঠল, প্রচুর রিস্ক এখানে, তুমি প্লিজ সরে যাও। আমি অন্য উপায়ে ম্যানেজ করে নেব। কুক হাত পা ছড়িয়ে ধুলো মাখানো রাস্তায় চিত হয়ে শুয়ে পড়ল। গুনগুনিয়ে গান ধরল। একটা ছেলে মনের আগিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে বনপাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টির জলে একলা ভিজে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে, ছোট্ট মেয়ে সেজে একটা কোণে। সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। সেই ছেলেটা হঠাৎ এলো মনে, সেই ছেলেটা হঠাৎ এলো মনে। গান শেষে কুক ওই চাঁদের দিকে নিষ্পলক তাকিয়ে থাকে। রিনরিনে স্বরে বলে ওঠে কিছু ভারী বাক্য। খেলোয়াড়ের হেরে যাওয়া অবধি খেলাটা চলবে। শুরুটা আপনার কথা মতো হলেও শেষটা আমি ভিন্নভাবে সাজিয়েছি। আপনাকে চাওয়া বাদে আমার মনে প্রতিটি চাওয়া আমি পূরণ করেছি, করে যাচ্ছি। কুহুকনি কি বড় অদ্ভুত মিস্টার। আপনি হারালেন চমৎকার কিছু। আই ওয়ান্ট মাইন্ড। আমার ভাগ্য অবশ্য আপনার চেয়েও বেটার কিছু আছে। এ পর্যায়ে গম্ভীর লোকটার আওয়াজ কোমল হয়, পৃথিবীর সবচেয়ে উপযুক্ত পুরুষটি তোমার হোক। মেহেদি লাগিয়ে পিও ছাদে উঠে এলো। অদূরে শরৎ আর প্রহরকে দেখতে পেল কিছু একটা নিয়ে বেশ কঠিন মুখে আলোচনা করতে। পিও দাঁড়িয়ে পড়ে। না যেতেও কিছু বাক্য তার কানে চলে আসে। শরৎ বলছে, আবার যোগাযোগের চেষ্টা করবে ও। সাধ্যে থাকলে একটা খুন করতাম। ইচ্ছে তো তাই করে রে প্রহর। তাহলে দেরি কিসের ভাইয়া, একটা খুনি তো চলো করি। এভাবে না, মৃত্যু সর্বোচ্চ শাস্তি হতে পারে না। মন খারাপ করিস না, আর কয়েকটা মাস অপেক্ষা কর। আমাদের কলিজার টুকরাটাকে কষ্ট দেওয়ার জন্য আমি রুহু কাঁপানোর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। পিও এগিয়ে গিয়ে শুধায়, কি নিয়ে কথা বলছো? দুটো পুরুষই অপ্রস্তুত হয়ে উঠল একই সঙ্গে। পিও এগিয়ে যায়। মুখোমুখি দাঁড়িয়েছিল শরৎ আর প্রহর। পিওর ডাক শুনে ওরা এদিক ঘুরে দাঁড়িয়েছে। শরৎ বলে উঠল, বয়েজ ম্যাটার, গার্লস আর নট অ্যালাউড। সরি। প্রিয় চোখ মুখ কুচকে ফেললো। বারে ঢঙের আলাপ জমানোর জন্য আমার ভাইকেই পেয়েছিলেন, আর কেউ ছিল না না? শরৎ হাসলো খানিকটা। চোখ দুটো ছোট ছোট হয়ে এলো। ছিল না। ভালো কথা। নীরজ ভাই শুনুন। বলুন। আমার রুম ক্রস করে আসার সময় আপনার রুম থেকে আপনার ফোন বাজার আওয়াজ পাই। হাতে মেহেদি, তাই দেখতে পাইনি। গিয়ে চেক করে নেবেন। শরৎ অবাক হয়ে বলে উঠল, বাহ প্রিয় বাহ, আপনার নজর এত দিকে থাকে, সো ইমপ্রেসিভ। এই বেশি তিরিং বিরিং করবেন না। দেখার নজরে হাত পড়লে মাসখানেক তাকানোর লায়ক থাকবেন না। বাপরে, ভয় পেয়েছি প্রিয়। পিও মুখ বাঁকিয়ে বলে, ঠং। পর পালাক্রমে শরৎ আর পিওর কথায় গিলে যাচ্ছিল। এই পর্যায়ে মিটিমিটি হেসে ফেলে। ঠিক তখন ফোনে কল আসে প্রহরের।
আয়াতের কল। সে যে রাত করে কথা বলতে বলতে মেয়েটা ভোরের দিকে ঘুমিয়েছিল। তারপর আর কথা হয়নি। পর সেখান থেকে সরে দাঁড়ায়, সাদের উল্টো দিকটায় গিয়ে দাঁড়িয়ে কল রিসিভ করে। ভিডিও কল। আয়াত কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। কল রিসিভ হতেই ফোনটা পাশে রেখে কাঁধের উপর কম্বলটা টেনে নিয়ে চোখ পিটপিট করে তাকিয়ে ঘুম যাওয়ানো গলেই বলল, ছোট আম্মু সকালে উঠে জোর করে খাইয়ে দিয়েছে। এরপর সেই যে সেকেন্ড টাইম ঘুম মাত্র ভাঙলো। অ্যান্ড আই মিস ইউ সো মাচ। প্রহর হাসে। লাঞ্চ করেননি? এখন রাত, এত অনিয়ম কেন? তুই নিয়ম করে আমার সামনে রাখবি বলে। পর বিমুগ্ধ হয়ে আয়াতের ফোলা ফোলা চোখ মুখের দিকে তাকিয়ে থাকে। ইচ্ছে করলো মুখের সামনে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো গুছিয়ে কানের পিঠে গুজে দিতে। ইচ্ছে করলো চুপ করে তেল তেলে গালে ঠোঁট ডুবিয়ে দিতে, আলতো করে বুকে জড়িয়ে নিতে। মিষ্টি সব ভাবনার মাঝে আয়াত আড়মোড়া ভেঙে ডেকে উঠল, প্রহর, তোকে এত আমার লাগে কেন? পর আয়াতের ঠোঁট উল্টে করা প্রশ্নের বিপরীতে ছোট্ট করে বলে উঠল, কারণ আমি তোর অনুভূতির বিশ্লেষণে এর চেয়ে বড় কোনো বাক্য আমার জানা নেই। আর লাজুক নয়। তারপর মুচে উঠল, কাদবটি টানা কম্বল দিয়ে মুখ ঢেকে ফেল। গাল দুটো ফুলে ফুলে উঠছে, মুচকি হাসছে, এদিক ওদিক তাকাচ্ছে, সামান্য পরপর চোখ বন্ধ করে নিচ্ছে মরণ সুখ। মোটা করে কাজল লাগিয়েছে আজ কুহুক, গায়ে জড়িয়েছে স্লিপলেস ব্যাকলেস লোর লেকের একটা কালো রঙের ব্লাউজের সাথে সাদা শিপনের শাড়ি, হাত ভর্তি এন্ডিকে চুড়ি, কানে বড় ঝুমকো, আর শাড়ির ফাঁক ফোকর দিয়ে পিওর সিলভার বেলি চেনের স্টোনগুলো জলজল করছে। নজর কাছে কুহুকের ফিঙ্গারিংয়ের প্রতি আছে প্রবল আকর্ষণ, সেই সাথে নাকে একটা নজরিং। কুক বা হাত দিয়ে কাঁধের কাছে চুলগুলো পিছে ছড়িয়ে নিল, হাই হিলের খটখট শব্দ তুলে এগিয়ে এলো। ঠিক বিপরীতের গাড়িতেই বসে আছে শ্রেয়ান, তার দৃষ্টি এদিকেই। সে মুগ্ধ হয়ে কুহুককে দেখে যাচ্ছে। সে ভেবে পায় না একটা মেয়ে ঠিক কতটা আবেদনময়ী হতে পারে। তার চলন, তার কথার ধরন, তার চাহনি, তার হাসি। শ্রেয়ানের জানামতে এর সবেতেই শিল্প আছে, নয়তো এত অসাধারণ তার আর কাউকেই লাগেনি। আর প্রিয় ভীষণ ভালো একটা মেয়ে ছিল, খুব মিষ্টি একটা মেয়ে, খুব আদুরে। নিঃসন্দেহে প্রিয় পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য, কিন্তু সে ভুলে ভালে পৃথিবীর সবচেয়ে অযোগ্য কাউকে নিজের ভালোবাসা দিয়ে ফেলেছিল। শ্রেয়ান তো অযোগ্য কেউই। শ্রেয়ানের দিক থেকে ধরতে গেলে সে প্রিয়কে পছন্দ করে। অবশ্যই প্রিয়র মতো এত ভালো তাকে তার অন্য কোনো গার্লফ্রেন্ড বাসেনি। প্রিয়র মতো এতটা ইম্পর্টেন্স অন্য কোনো গার্লফ্রেন্ড তাকে দেয়নি। বোকাদের ভালোবেসে আনন্দ আছে, তারা ঠকাতে জানে না। সেদিক থেকে শ্রেয়ান প্রিয়কে শেষ অবধি রাখতে চেয়েছিল, প্রিয়কে প্রিয় করতে চেয়েছিল। কিন্তু বোকা মেয়েটা চালাক হয়ে উঠল। চাপা শ্বাস ফেলতে ফেলতে খেয়াল করলো খুব গাড়িতে এসে বসেছে। সে সিট বেল্ট বাঁধার সময় হাতের দুই আঙ্গুল দিয়ে আড়াআড়িভাবে নিজের শরীরকে প্রদর্শন করে ছুঁয়ে গেল। বাঁকা নজরে শ্রেয়ানকে দেখে গোপনে সূক্ষ্ম হাসলো। মিসড মি বেবি। শ্রেয়ানের সমগ্র অঙ্গে বিদ্যুৎ খেলে গেল। আপন মনে হাত চলে গেল বুকের বা পাশটায়। কুক এবার সত্যি হাসলো, রঙ্গ করে হাসলো, চোখ ঘুরিয়ে জানালার বাইরে স্থির করে বলল, গাড়ি স্টার্ট করো, আজ একটা ভীষণ রকমের লং ড্রাইভে যেতে চাই। হাইওয়ে দিয়ে চলো, জঙ্গল টাইপের রাস্তা হলে বেশ হয়। আচ্ছা, তোমাকে সুন্দর দেখাচ্ছে। কাজল দৃষ্টিতে শ্রেয়ানের উপর এসে থামে। শ্রেয়ান ধীরে ধীরে তলিয়ে যেতে লাগে চোখের অতলে। মেয়েটা চোখ সরু করে ফেলে বলে ওঠে, আর কেমন লাগছে? ভয়ঙ্কর। লাইক এ ব্ল্যাক হোল। কুকের করা প্রশ্নে মাত্র শ্রেয়ান আসল বিশ্লেষণটা খুঁজে পেল। পলক ঝাপটিয়ে পড়ল, ইয়েস। তবে আমায় বরঞ্চ তুমি ডেকো বিনাশিনী নামে। কেন? কুহুক জবাব দেয় না, কেবল হাসে। তার পরিকল্পনা কতটা ভয়াবহ তা ভেবেই হাসি চড়া হয়। শ্রেয়ান বলে, এইভাবে কত ছেলের মাথা যে খারাপ করেছো। সেই ছেলেদের লিস্ট থেকে তুমিও বাকি নেই বলছো। কথাটা ভুল নয়, তবুও শ্রেয়ান নিজের অহংকার দেখিয়ে অস্বীকার করে বসে। আমি আর সব ছেলেদের মতো নই যে যার তার উপর যখন সখন কল করব। আমি আজ সব মেয়েদের মতো নয় যে কোনো ছেলের মিষ্টি কথাই মসবো। শ্রেয়ান এদিক ওদিক তাকায়। কুক বাইরে তাকিয়ে বলে, আমাকে পেতে হলে করতে হবে কঠোর সাধনা, আমাকে পেতে হলে মরতে হবে, আমাকে পেতে হলে নিজেকে ভুলতে হবে, আমাকে পেতে হলে তাকে আমার মন পড়তে হবে, সবার আগে আমাকে চিনতে হবে। আমি পাই নাকি?
তিল পরিমাণও না। শ্রানের রাগ লাগে, ইচ্ছে করলো মেয়েটাকে কষিয়ে দুটো থাপ্পড় মেরে নিজের জায়গায় পুছিয়ে দিতে, কিন্তু তা করা যাবে না। সে এই মেয়েকে শিক্ষা দেবে, এই মেয়েকে ছুবে নোংরা করবে, তারপর ছেড়ে যাবে ঠিক তখন যখন মেয়েটা তাকে ছাড়া কিচ্ছুটি বুঝবে না। এসবের মাঝে কুক বলে ওঠে, এসি অন করে দাও, ঘামছো খুব, বাইরের ওয়েদারটা ঠান্ডা বেশ। তবে কি আমি ধরে নেব আমার হটনেসই তোমাকে এত ভীষণ উত্ত্যক্ত করছে? শ্রান কেসে উঠে জানালা বন্ধ করে এসি অন করে, এরপর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দেয়। কুকের পছন্দ অনুযায়ী রাস্তার দিকে যেতে যেতে বলে, সেজে সুজে তো সাজতে পারি না? পারো। কুক আর কিছু বলো না। শ্রান লুকিং গ্লাসে ওর দিকে এক পলক তাকিয়ে বলল, আমার জন্য সেজেছ? সঙ্গে সঙ্গে তরঙ্গের মতো একটা ধারালো হাসি কুকের ঠোঁট ছুঁয়ে গেল। বলো, যে নারী নিজেকে ভালোবাসতে জানে তার অন্যের জন্য সাজার প্রয়োজন পড়ে না বেবি। আমি নিজের জন্য সাজি। শ্রান সেখানটা তো থমকালো, প্রশ্ন তুলল, আমায় ভালোবাসো না? কুহুক বড় রাজকীয় ভঙ্গিমায় বলে উঠল, নিজের চেয়ে বেশি কাউকে নয়। রাত 2:30 ছুতে যাচ্ছে, কারোর চোখে তখন ঘুম নেই। প্রিয় আলগোছে নিজের রুমে এসে কাপড় বদলে নেয়, একটা কাঁচা হলুদ রঙের একরঙা কুর্তা পাজামা পরে নেয়, খোলা চুলগুলো কাটার মাধ্যমে বেশ উপরে বেঁধে ফেলে, এলোমেলো চুল মুখের সামনে লুটোপুটি খায়। প্রিয় নিজেকে আরেকবার আয়নায় দেখে নিল, মিষ্টি দেখাচ্ছে বেশ। নিজেকে দেখে মুচকি হাসলো, ডান গালটা দেবে গেল তৎক্ষণাৎ। শ্রান তার গালের ডিম্পলটা বেশ পছন্দ করত, এ নিয়ে কত কথা বলতো। ভাবতে ভাবতে প্রিয়র হাসি মলিন হয়ে যায়। প্রিয় চমকে যায়, নিজের উপর কেন তার এত প্রভাব সে পড়তে দিচ্ছে, কেন দেবে না সে। আবারও নিজেকে আয়নায় ঘুরিয়ে ফিরে দেখে ভেতর থেকে প্রাণ খুলে হাসতে লাগলো। নিজেকে দেখা শেষ হলে প্রিয় আলগোছে ভীষণ গোপনে বাড়ি থেকে বের হলো। পশ্চিমে এতদিনের পরিচিত রাস্তা ধরে বিলপাড়ে চলে গেল। আজকের চাঁদটা বেশ বড়সড় আর ভীষণ উজ্জ্বল। প্রিয় অনেকটা সময় চন্দ্রবিলাস করলো, এর মাঝে প্রবেশ হলো তার প্রাণের। সে ডাকলো, ভালো আছো ফুল? প্রিয় একবার পাশে তাকিয়ে দেখতে পেল নিজের কল্প পুরুষকে, মুখ ফিরিয়ে নিয়ে বলল, ভালো, তুমি? ভালো নেই। কেন নেই? তোমার খেয়ালে আমার বিচরণ কমে গেছে। প্রিয় আশ্চর্য হয়ে যায়। আসলেই আগে নিজেকে ঘরবন্দি করে রাখার পর দিনই রাতে 95% সময় সে তার গল্প পুরুষের সাথে কাটাতো। সেখানে এখন কেবল রাতের এই নিস্তব্ধতা ছাড়া আর কোনো সময় সে আসে না। মলিন মুখ প্রিয় চাঁদের দিকে তাকিয়ে পড়ল। আমি দুঃখিত প্রাণ। সে তাতে মুচকি এসে বলল, দুঃখ কমেছে কামিনী ফুল? কমেনি। কেন? তোমার না নতুন মানুষ হয়েছে, নিজের মানুষ হয়েছে? প্রিয় অবাক হয়ে যায়। আমার মানুষ? তোমার নয়। প্রিয় টের পাই সে কার সাথে কথা বলছে, আমতা আমতা করে তাই বলে, ভুল বলছো, এইরকম কিছুই না। তুমি নিজেও জানো আমি তোমার মনের কথাগুলোই তোমাকে বলি। প্রিয় কিছু বলে না, চোখ বুজে যায়। অনেকটা সময় পর প্রিয়র কল্পপুরুষ হেসে ফেলে, হেসে সে বলে, আবারও একই ভুল করতে যাচ্ছ ফুল? প্রিয় চোখ খোলে, তড়িতে তাকায় তার দিকে। সে বলে, একবার ভেঙে নিজেকে আবার জুড়ে নিয়েছো, এবার ভাঙলে মরে যাবে। প্রিয়র বুক কাঁপে, এদিক ওদিক তাকাতে লাগে ক্রমাগত। এরই মাঝে আবারও সে বলে ওঠে, কিংবা বেঁচে যাবে। এবার ভয়ানক কিছু হবে, এবার হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলটি তুমি হবে, কিংবা ফুল ঝরে যাবে। প্রিয় বুঝে ওঠে না কি করবে, কি করা উচিত তার। বিক্ষিপ্ত নজরে এদিক ওদিক তাকাতে থাকে, ভয় লাগে তার। আবারও যদি হয়। সে খানিকটা দুর্বল অবশ্যই হয়েছে শরতের উপর, কিন্তু সে চায় না ওই রকম কিছু। ভাবনারা প্রিয়কে বহুত জ্বালাচ্ছে, বুকের ভেতরে হাঁসফাঁস লাগছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণীর সাথে তুলনা করতে ইচ্ছে করছে। কেন শুধু শুধু শরতের কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিল? শরৎ তো বলেছিলই দূরত্ব আনা উচিত, কথাটা 100% সত্য। প্রিয়ই তো নিজের অনুভূতিদের সাথে গেম খেলা শুরু করলো, তার নিজের উপর কতটা কন্ট্রোল তা মাপা শুরু করলো। শিট, ভয়াবহ অনুচিত কাজ করেছে প্রিয়। অস্থির প্রিয়র এক হাতের নখ ইতিমধ্যে অন্য হাতের অগ্রবাহু ছুঁয়েছে। নখের তীক্ষ্ণ জ্বলুনি অনুভব করতে না করতে কেউ একজন তার শক্ত মুঠো বাহু ছুঁয়ে ফেলে। প্রিয় থেমে যায়, শান্ত হয়, নরম হয়। তখনই একটা ভারী আওয়াজ তার কানে এসে বাড়ি খায়। অনুভূতির সাথে খেলতে যেও না প্রিয়, তুমি হেরে যাবে। অনুভূতিরা জাল বুনতে জানে, অনুভূতিরা মানুষটাকে আটকে ফেলতে জানে। প্রিয় তাকায় শরতের দিকে। শরৎ দুম করে পাশে বসে পড়ে, দৃষ্টি তাক করে বিলে চলে।
ওষ্ঠে তার অতি সূক্ষ্ম হাসি, যা ক্ষণে বিলীন হয়ে এলো মলিন গলেই পড়ল। আমার সিক্রেট প্লেস এটা, এখানে কি করছো প্রিয়? প্রিয় ফিসফিসিয়ে পড়ল। সিক্রেটলি অনুভূতিতে সুখ নিচ্ছি নীরজ ভাই। কিভাবে নেয়? বলবো না। শরৎ দীর্ঘশ্বাস ফেলে পড়ল। এখানে কি করছো বললে না? প্রিয় একবার পাকা চোখে শরৎকে দেখে নিল, দৃষ্টি ঘুরিয়ে ফিরে আবার বলল, তোমার পছন্দ সুন্দর, এই জায়গাটাও সুন্দর, আমার ভালো লেগেছে, তাই রোজ রাতে আসি। এত রাতে ভয় করে না? কিসের ভয়? অন্ধকার। অন্ধকার প্রিয় চাঁদকে নজর কারা করে, তাকে ভয় কিসের? একাকিত্ব। একা কই, কল্পপুরুষ আছে তো। জন্তু জানোয়ার? খুব বেশি হলে ছিঁড়ে খাবে, সর্বোচ্চ মৃত্যু হবে। মানুষের তুলনায় ধরতে গেলে ওদেরকে ভয় পাওয়ার কারণ নেই। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শরতের। সে আওয়াজ বোধহয় প্রিয় শুনতে পেল, সামান্য হেসে বলল, আসো তোমাকে শেখাই কিভাবে অনুভূতিতে সুখ নেওয়া যায়। কৌতূহলী শরৎ বলল, শেখাও। প্রিয় প্রলম্বিত শ্বাস টেনে বলল, চোখ বন্ধ করো নীরজ ভাই। করলাম। পাহাড়ি অঞ্চল, চারপাশে অসংখ্য পাহাড়, মেঘেরা এইদিক ওইদিক খেলে বেড়াচ্ছে, বাতাসে বুনো ঘ্রাণ। ঠিক এমন এক ভোরে গায়ে একটা ছাই রঙা চাদর পেঁচিয়ে নিলে, লম্বা শ্বাস টেনে জায়গাটা কল্পনা করো। শরৎ শ্বাস টানলো, চোখের পাতায় ঠিক এমনই এক দৃশ্য ফুটে উঠল। প্রিয় বলল, এত এত পাহাড়ের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের শৃঙ্গে একটা কটেজ, সেই কটেজের বারান্দার ফ্লোরে তুমি আর আমি বসে আছি। নীরজ ভাই কোথায় আছো? বারান্দায়। কি দেখতে পাচ্ছ? আমার পৃথিবী কতটা সুন্দর তা দেখছি। আর দেখছি। আর কি দেখছো নীরজ ভাই? একজন পাহাড় কন্যাকে। প্রিয় লাজুক হেসে বলল, কল্পনায় কথোপকথন চালাও তোমার পাহাড় কন্যার সাথে। তুমি প্রচন্ড রকমের বিলাসী। আমি বিনাশীও অবশ্য। তুমি পূর্ণচাঁদের ন্যায় স্নিগ্ধ। আমি অমানিসার মতো ভয়ঙ্কর। তুমি সমুদ্রের জল তরঙ্গের ন্যায় অশান্ত। আমি আগুনের প্রলুব্ধ শিখার ন্যায় শান্ত। তুমি বড় মায়াবী, মাঝে মাঝে নিষ্ঠুরও। তুমি এক কোমল প্রাণ, অথচ আমি অত্যধিক উগ্র। তুমি ভীষণ আদুরে, প্রয়োজনে সবচেয়ে বেয়াদব। তুমি সজীবনী সুধা, আর স্বয়ং অসুখ। এত বিচিত্রতা কেন তোমার মাঝে? ভিন্নতা মানুষকে আকর্ষণীয় মানায়, নিজের বলতে আমি ছাড়া কেউ নেই। মেয়ে, তোমাকে চাঁদ ভেবে আকাশ হয়ে যেতে ইচ্ছে করে। প্রিয় কথাটির মর্মার্থ ধরতে পারে, তার ঠিক এইখানটাতে গিয়েই ভরকে যায়। এলোমেলো নজরে এদিক ওদিক তাকাতে থাকে ক্রমশ। সৎ বন্ধ দু চোখে বলতে থাকে, প্রিয়, তোমাকে পৃথিবী চেনাতে ইচ্ছে করে। দীর্ঘশ্বাস ফেলে প্রিয় বলে, চিনেছি। জানো মেয়ে, পৃথিবীর দুটো দিক রয়েছে, একটা যা শ্রেয়ান তোমায় দেখিয়েছে, অন্যটা আমি দেখাতে চাই। প্রিয় নতমুখী হয়েছিল। শরতের কথা শুনে তার পানে তাকায়, একটু এগিয়ে গিয়ে লাগোয়া হয়ে বসে, তারপর হুট করে শরতের কাঁধে মাথা রাখে। বিদ্যুৎ স্পর্শের মতো চমকে ওঠে শরৎ, তাকায় প্রিয়র দিকে। প্রিয় মিনমিনিয়ে স্বরে বলে, অথচ তা সম্ভব নয়। কেন নয়? কারণ আমি চাই না। শরৎ প্রিয়র চোখে চোখ স্থির রেখে বলে উঠল, কি চাও প্রিয়? আপাতত দূরত্ব চাই। তুমি ভীষণ ভালো নীরজ ভাই, ভীষণ রকমের মনের মতো, তাই মন তোমাকে চেয়ে বসেছে। আমার অবাধ্য হচ্ছে, ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। আমি দুর্বল হয়ে যাচ্ছি নীরজ ভাই। আমি তোমায় খুব পছন্দ করি। এই পছন্দটা হুট করেই যদি ভালোবাসায় রূপ নিয়ে ফেলে, তাহলে ভয় হচ্ছে সেটার। ক্ষতি কি? একই ভুল দ্বিতীয়বার কি করে করি? ভুল সববারই হবে, এর কোনো মানে আছে? সম্ভব না নীরজ ভাই। প্রিয় দীর্ঘশ্বাস ফেলে নিয়ে মাথা তুলে শরতের দিকে তাকায়। ঠিক সেই মুহূর্তে গিয়ে প্রিয় উপলব্ধি করে সে শরতের এতটা কাছে যে নিঃশ্বাসের শব্দগুলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। প্রিয় অপ্রস্তুত হয়, এক রাজ্য ওই দাস্য নিয়ে তাকিয়ে থাকে। শরৎ প্রিয়র ডান হাতটা নিজের মুঠোয় নিল, হাতটার পিঠে বৃদ্ধাঙ্গুল বোলাতে বোলাতে বলল, তোমার চাওয়াকে সম্মান করি। প্রিয় অসীম মুগ্ধতা নিয়ে শরতের দিকে তাকালো। সে চোখে মুগ্ধতার সাথে ছিল মলিনতাও। প্রিয়র এক মন চাই শরতের দিকে এক পা এগোতে, ঠিকক্ষণে অপর মন চাই তাকে 4 কদম পিছিয়ে ফেলে। শেষমেশ প্রিয় সবটা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। শরৎ ধরে রাখা ডান হাতের পিঠে হুট করেই ঠোঁট চলো সময় নিয়ে চুমু খেয়ে বলল, তোমার সব মলিনতা আকাশে মিশে যাক, মেঘ জমুক, বৃষ্টি হোক, তুমি হয়ে ওঠো আগের মতোই প্রাণোচ্ছল। প্রিয়, তুমি কি জানো তোমায় কেউ একজন আচমকাই চেয়ে বসেছে? আচ্ছান পাগল হতে বসেছে। কুককে তার চাই চাই। এই মেয়েটা যেন রীতিমতো তাকে নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কুকের সাথে তার প্রথম দেখা হয় প্রিয়র সাথে ঝামেলা হওয়ার
কিছু মাস আগে ধানমন্ডি লেকে মেয়েটার মাঝে কি যেন ছিল। শ্রেয়ান তাকে অবজার্ভ করতে বাধ্য হয়। বেশ অনেকটা সময় পর শ্রেয়ান যখন ফেরার উদ্দেশ্যে গাড়িতে গিয়ে বসে, কুক এসে লিফট চায়। তখনকার টুকিটাকি কথা, নাম্বার বিনিময়, এই তো এসবই হলো। এরপর হোয়াটসঅ্যাপে চ্যাট হতে লাগে। শ্রেয়ান অবাক হয় কুকের প্রতিটি কাজে। যেখানে অন্য মেয়েরা তার পাত্তা পাওয়ার জন্য পাগল, সেখানে কুক বরাবরই তাকে ইগনোর করে এসেছে। এরপর কথা হতে থাকে, বারবার দেখা হতে থাকে। শ্রেয়ান খেয়াল করে মেয়েটার টেস্ট ভিন্ন। সে স্মোক করে, ড্রিঙ্ক করে, রাত বিরতে ঘোরাফেরা করে, ড্রেস আপ সেন্সও আরও বাকিদের চেয়ে অন্যরকম। সেই সঙ্গে সে ভীষণ রকমের বোল্ড, আর এইখানে গিয়েই সে তো দুর্বল হয়। শ্রেয়ানের ধারণা ছিল এসব মেয়েরা খুব জলদি বেডে চলে আসে, কিন্তু সেই ধারণায় এক বালতি জল ঢেলে দিয়ে আজ প্রায় 1 বছর হলো মেয়েটা হাতে আসছে না। শ্রেয়ান দেখা করতে ডেকেছে, ইদানিং যেন দেখাও করছে না। তার ভালো লাগছে না কিছু। মেয়েটাকে চাই তার, কিন্তু এসব কি? তার চাওকে প্রাধান্য দিচ্ছে না তার চাওকে। শ্রেয়ান কল দিলেই কুক রিসিভ করলো, বলো কি? কি মানে কল পিক করছো না কেন? এমনি। এমনি না, দেখা করো। তোমার ইচ্ছেতে? হ্যাঁ। সরি, বাট আমার ইচ্ছে করছে না। কুহু কিনি আসতে বলেছি, এসো। আমাকে হুকুম দিতে এসো না। আমি কারো হুকুমের দাস না। তোমাকে পায়ে মারাতেও আমার সময় লাগবে না। অহংকার করছো? কিসের এত অহংকার? কি আছে? কুক হাসে। অসম্ভব সুন্দরী আমি। আমি কোনো অংশে কম? ভীষণ বুদ্ধিমতী আমি। আমার ঘটে বুদ্ধি কম? টাকা পয়সার অভাব নেই। আমার বাপের কম? শ্রেয়ানের চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলো হেসে উড়ালো কুহু। আমি তোমার মতো বাপের টাকা উড়াই না। দেশের টপ ফ্যাশন ডিজাইনদের মধ্যে একজন আমি। নিজের যা টাকা আছে তাতে তোমার মতো 10 শ্রেয়ানকে কিনে ফেলতে পারবো। ভরকালো শ্রেয়ান। রাগিকা থরথর করে কাঁপতে লাগলো। এ কোন ভাষায় কথা বলছে? কুহু চিলিয়ে উঠল। মুখকে আটকাও কুহুকে নেই, আমি সেকেন্ড টাইম সহ্য করব না। খুবই ধীর ও অবিচলিত আওয়াজে কুহুক বলল, আমার সামনে আওয়াজ উঁচু করার সাহস করো না শ্রেয়ান। আমি পছন্দ করি না। শ্রেয়ান রাগে কাঁপছে। সামনে থাকা গ্লাসটা ছুঁড়ে মারল সেন্টার টেবিলের উপর। টেবিলের গ্লাসও ভেঙে গেল। ভাঙচুরের আওয়াজ পেয়ে কুহুক বলল, বাপের টাকা নষ্ট করছো। কুহুকে নেই, চুপ, থামতে বলেছি না? নিজের খাই নিজের পুরি। তোমার কথাই আমার কিচ্ছু ছেড়া যাবে না। শ্রেয়ান নিজের চুল মুঠো করে রাগ দমানোর চেষ্টা করলো। জোরপূর্বক হেসে বলল, প্লিজ কুহুনিকা, ডোন্ট ইউ লাভ মি? কুক হাতের নেলসগুলো দেখতে দেখতে বলল, ফার্স্ট অফ অল আই লাভ ইউ মাই সেলফ। দেন রাইট? নো। কুক শব্দ করে হেসে ওঠে। তারপর বলতে লাগে, আমি নিজেকে এত বেশি ভালোবেসে ফেলেছি যে অন্য কোনো কিছুর প্রতি আর সামান্য ভালোবাসাও আসে না। শ্রেয়ান রাগাত দমাতে পারল না। ইউ চিটেড অন মি। ঠিক করে হেসে ফেল কুহু। রিয়েলি বেবি? আর তুমি দুধে ধোয়া কয়লা পাতা, তাই না? আমার পুরো একটা বছর নষ্ট করলে। যেইভাবে তুমি করেছিলে। আমি কি করলাম? যেটা আমি করলাম। শ্রেয়ান ভরকালো। কি? ফিলিংস নিয়ে খেলা। ওহ বেবি, তোমার থেকেই তো শিখেছি। শ্রেয়ান বলার মতো কিছু পেল না। সপ্তাহখানেক আগে কেনা নতুন ফোনটা ছুঁড়ে মারল ভাঙা কাচের ওপর। কুক হাসতে হাসতে চেরাগা এলিয়ে দিল। যা করার সে করেছে, বাকিটা শ্রেয়ানের হেরে যাওয়া মস্তিষ্ক আপনা থেকেই করবে। কারো দীর্ঘশ্বাসের কারণ হয় কটা দিনই বা ভালো থাকা যায়, শ্রেয়ান টের পাবে তা। পৃথিবীর সকল কিছুই আপেক্ষিক। নির্ভরশীলতা প্রতিটি বস্তুতে পরিলক্ষিত। রোদ সাজে সূর্য অস্ত যায়, এটা জেনে যে পরদিন ভোরে আবার সে আসবে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত শেষে গিয়ে আবারও আসে গ্রীষ্ম। ঘড়ির কাঁটা 1 থেকে 12 অবধি ঘোরে, তারপর আবারও 1-এ চলে আসে এবং ঘূর্ণনশীলই থাকে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, একইভাবে চাঁদ পৃথিবীকে। পূর্ণচাঁদ ধীরে ধীরে অর্ধপূর্ণ এবং পরিশেষে অমনীষার রূপ নেয়। এরপরই সেই চাঁদের আকৃতি বাড়তে থাকে ক্রমে। 15 দিনের মাথায় চাঁদটি পুনরায় একটি পূর্ণচাঁদে পরিণত হয়। চাঁদের পূর্ণ দশা থেকে অনামিষা অবধি 15 দিনটি কৃষ্ণপক্ষ। একইভাবে অনামিষা থেকে শুরু করে ধীরে ধীরে চাঁদ পরিচ্ছিন্ন হয়ে শেষে পূর্ণচাঁদে পরিণত হওয়াকে ঘটা করে শুল্কপক্ষ বলা হয়। শুল্কপক্ষের প্রথম দিনটা অনামিষা, যা পরিশেষে পূর্ণেন্দুতে এসে থামে। তো সবেরই তো শুরু আছে, সবেরই শেষ আছে। ঠিক
এভাবে শেষ থেকেও একটা শুরু আছে। যদি দেখে থাকো তবে জানবে জীবনটা চক্রের ন্যায়। আজ পূর্ণেন্দু, আকাশে ভীষণ জলজলে গোলচাঁদ, আর তার নিচে দোলনায় দোল খেতে থাকা প্রিয়শ্রী। ঘড়িতে আরেকটার কাছাকাছি কোনো একটা সময় হবে। প্রিয় খুবই নরমভাবে দোল খাচ্ছে আর এসব ভাবছে। রিদিমার বিয়ের সন্ধ্যাতেই বোরকে এক প্রকার বাধ্য করে ঢাকায় ফিরে এসেছে তারা। ফেরার সময় একবার শরতের মুখোমুখি হয়েছিল। দৃষ্টি গিয়ে শরতের ঘোলাটের নজরে থেমেছিল অবশ্য, কিন্তু কেউ কোনো কথা বলেনি। শরতের চোখ তখন প্রিয়কে অনেক কিছু বলেছিল। প্রিয় সেগুলো বুঝেছে চোখের ইশারাতে। তারপর আজ 6 দিন হলো প্রিয় নিজ বাড়িতে ফিরেছে। প্রথম 2 দিন শরৎকে সে মাত্র অতিরিক্ত মিস করেছিল। কল দিয়ে কথা বলতে ইচ্ছে করেছিল, কিন্তু তারপরে সে থেমে যায়। সে ছোট থেকেই হুমায়ুন ভক্ত, বিশেষ করে হিমুর চলন কথনের উপর অন্য রকমের ঝোঁক ছিল। মহাপুরুষ হতে ইচ্ছে করত। আচ্ছা, মেয়েরা মহাপুরুষ হতে পারে, তাহলে তো তাদের আর মহাপুরুষ ডাকা যায় না, তাদের মহানারী ডাকা লাগে। প্রিয় তা হতে ইচ্ছে করত, আর হয়তো এই মুহূর্তে তার কাছে নিজেকে কোনো মহানারীর চেয়ে কম কিছু লাগছে না, কেননা তারা মায়েই আটকাতে জানে না। প্রিয় পুনরায় চাঁদের পানি তাকায়। পাশ থেকে তার কল্পপুরুষ ডাকে, ফুল। প্রিয় জবাব দেয়, সে তোমাকে বড় মিস করে। করুক। তুমি কি তাকে একটা কল করবে? না। একটা মেসেজ? না। ফেসবুকে কানেক্ট আছো, মেসেঞ্জারে যে কেউ একটা মেসেজ করতে পারে। এতে করে মেসেজ দেওয়া ব্যক্তিকে কেউ দুর্বল ভাবে, সেও তোমাকে তার প্রতি দুর্বল ভাববে না। যদি এমনই হতো তবে সে কেন কল মেসেজ করলো না? হয়তো তোমার কারণ আর তার কারণ অভিন্ন নয়। তুমিও তো চাইছো সে আগে মেসেজ বা কল দিক। প্রিয় মুখ ঘুরিয়ে ফেলে, তাহলে প্রয়োজন নেই। তবে তার কথা এত ভাবছো কেন? ভাবছি না। তুমি যা ভাবো তাই আমি বলি। ফুল, তুমি কি তা ভুলে যাচ্ছ? প্রিয় আমতা আমতা করতে লাগে। কল্পপুরুষ মুচকি হেসে বলে, আজকের চাঁদটা সুন্দর না? নিজ কল্পনার প্রসঙ্গ পাল্টে প্রিয় স্বাভাবিক হয়ে পড়ে ক্ষণিকেই। ভীষণ। একদম তোমার মতো। প্রিয় হাসে তার দিকে তাকিয়ে। প্রাণ চাঁদের মতোই কলঙ্কিত আমি, তবে তার কলঙ্ক গায়ে লেগেছে। আমারটা মনে, তারটা সবাই সৌন্দর্য হিসেবে ধরে নিচ্ছে, অথচ আমারটা পাগলামো আর বিশেষ ধরনের ক্ষত হিসেবে। কল্পপুরুষ চোখে হাসে। পাগলের মতো ভালোবেসেছো আর সে তোমাকে দুনিয়ার সামনে পাগল বানাবে না ভেবেছো? প্রিয় হেসে বলল, ভেবেছিলাম তো কত কিছুই, সবই যে আমাদের ভাবনা মাফিক হবে এমনটা তো নয়। এখন নিজেকে সামলে নেওয়াও শিখে নিয়েছি, আর সব মেনে নেওয়াও শিখেছি। দ্যাটস লাইক মাই গার্ল। এমন সময় প্রিয়র ফোন বেজে ওঠে। প্রিয় স্কার্টের সাইডের স্পেশাল পকেট থেকে ফোনটা বের করে নেয়। দেখতে পায় একটা প্রাইভেট নাম্বার। স্ক্রিনের উপরের দিকে জলজল করে জানান দিচ্ছে, ইটস তো 38M। এই অসময়ে কে কল দেবে? প্রিয় সময় জ্ঞান হারিয়েছিল দুটো পুরুষের সান্নিধ্যে। তার ধারণা ঠিক হলো তাদের একজনই কল দিয়েছে। প্রিয়র ভিতর সনস্ত্রত মনটা কল রিসিভ করতে চাইছে না। এভাবে কলটা কেটে গেল। আবারও কল এলো, রিং হতে লাগলো, ধারাবাহিকতা চলতে লাগলো। পাশ থেকে প্রিয়র মনের মানুষ তাকে সাহস জোগালো। আমার প্রিয় ভীষণ সাহসী, নিজের সাহসিকতার পরিচয় দাও। প্রিয় কল রিসিভ করে নেয় তৎক্ষণাৎ। লম্বা লম্বা শ্বাস টেনে ফোন কানে নিতেই ওপাশ থেকে বড় শীতল একটা আওয়াজ প্রিয়র গা শিরশির করে তুলল, প্রিয়শ্রী। প্রিয় হারিয়ে গেল সেই দিনটাই। প্রহরকে নিজের সম্পর্কে ব্যাপারে সব জানানোর কিছুদিন পর প্রিয়র রুমে এসেছিল কিছু ডকুমেন্টস নিয়ে। প্রিয়র মানসিক অসুস্থতা তখন বেশ ছিল, সারাক্ষণ অন্যমনস্ক হয়ে পড়ে থাকতো। আর সেদিন সেই অন্যমনস্কতা বোধহয় খানিকটা বেশি ছিল। প্রহরকে আসতে দেখেও কিছু বলেনি। প্রহর আপনা থেকেই ডকুমেন্টসটা দেখায় প্রিয়কে, যার আগে করা কেবল স্ট্যান্ডের হিস্ট্রি নিয়েই ছিল। তার পরিবার, গার্লফ্রেন্ডস বিহেভিয়ার, আর সবচেয়ে বেশি ছিল চ্যালেঞ্জিং মনোভাবটা। প্রিয়র অবিশ্বাস্য নজরে সব দেখার কথা, অথচ সে পত্রিকা দেখায়নি প্রহরকে। নিরস আওয়াজে বলেছিল, জানি সেন্টিক কেমন প্লেয়ার, সব জানা তার, তবে বাকি সবের বর্ণনা ওখানে দেখে মাথা হ্যাং মেরে যায় তার। অসুস্থতা সর্বোচ্চতে গিয়ে পৌঁছেছে, বিশ্বাস তো আগে ভেঙেছিল। সে আরও অন্যমনস্ক হয়ে চুপ থাকে, কথা বলা বন্ধ করে দেয় সবার সাথে। তারপর দীর্ঘদিনের কাউন্সিলিংয়ের পর প্রিয় স্বাভাবিক পর্যায়ে আসে, তবুও পুরোপুরি সুস্থ হতে পারে না। সুসাইডাল চিন্তাভাবনা না থাকলেও মাঝে মাঝে প্রিয়র সব কিছু থেকে বিতৃষ্ণা চলে আসে। মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে।
প্রিয় এখন বেশ সুস্থ। হুট করে পূর্ণ কথা মনে পড়ে, গভীর শ্বাস নিল। শ্রেয়ান আবার ডাকে। ঘুমোচ্ছিলে প্রিয়? প্রিয় দোলনায় পিঠ ঠেকিয়ে নিজেকে দোলনাতে লাগে, আবার চোখ গিয়ে আটকায় আকাশে। নরম গলায় বলে, ঘুমাইনি। অনেক রাত তো, এত রাত জাগা কি ঠিক নাকি? ঘুমানো উচিত তোমার। নিজেটা বুঝে নেব, তুমি বলো তোমার কি খবর? দিনকাল ভালো? এই পর্যায়ে গিয়ে শ্রেয়ান মলিন গলায় বলল, ভালো থাকবো? তোমাকে ছাড়া আদৌ সম্ভব? তাহলে খারাপ আছো? এইভাবে কথা বলছো কেন? আমার ইচ্ছে। তুমি কি টের পাচ্ছ না প্রিয়সী, আমার কষ্ট হচ্ছে? পাচ্ছি না। এতটা পাষাণ হয়ে গেছো? হয়েছে। এমন করো না প্রিয়সী, আমি তোমাকে এইভাবে মেনে নিতে পারছি না। ডু ইউ থিঙ্ক আই রিয়েলি কেয়ার? চমকে উঠল শ্রেয়ান। খুব করে বুঝতে পারছে পিওর নির্বিকারত্ব তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। শ্রেয়ান জিজ্ঞেস করলো, নতুন সম্পর্কে জড়িয়েছো প্রিয়? ব্যক্তিগত প্রশ্ন করে ফেললে না শ্রেয়ান? আমার আর তোমার মাঝে ব্যক্তিগত শব্দটা এলো কিভাবে? শোনো শ্রেয়ান, ব্যক্তিগত মানে নিজস্ব, একান্ত। আমি পাগল ছিলাম, তাই নিজের জন্য কিছুই রাখিনি, নিজেকে ভালোবাসিনি। এখন আমি এনাফ, সুস্থ। তাই অন্য ছেলেকে জড়িয়ে নিয়েছো? পিওর ঠোঁটে হাসি এনে বলল, নিয়েছি। ব্রেকআপ করো তার সাথে, ফিরে এসো আমার কাছে। কেন ফিরবো? কজ আই ওয়ান্ট ইউ। টিপ্পনি কেটে পিও বলল, তাই নাকি? শ্রেয়ানের অস্থির কণ্ঠ শোনা যাচ্ছে। হ্যাঁ, তুমি আমার। পিও এবার শব্দ করে হাসতে লাগে। হাসতে হাসতে বলে, যতদিন তোমার গল্পে তোমার নারী একা থাকবে, ততদিন নারী তোমার। অথচ আমি শুরু থেকেই ছিলাম অপশন। তুমি কিভাবে নিজের বলো? শ্রেয়ান হতবিহ্বল হয়ে পড়ে। শব্দ পায় না বলার মতো। নিজের চুরি ধরা পড়ে গিয়েছে নাকি? চোরের মনে সর্বদা ধরা পড়ার আশঙ্কা থাকে। শ্রেয়ানের ছিল না, কেননা ধরা পড়লেও সে ভংচং বুঝিয়ে নিতে পারবে। এর আগেও এমন বহুবার হয়েছে। রাত বিরাতে ফোন ওয়েটিংয়ে পেলে কেউ যখন জিজ্ঞেস করতো কার সাথে কথা বলছিলে, শ্রেয়ান জানিয়ে দিত বিদেশি ক্লায়েন্ট। আবার যদি বুঝেও যেত, তবু শ্রেয়ানের ধারণা প্রিয় থেকে যেত। হয়তো কান্নাকাটি করে বলতো সবাইকে ছেড়ে দিতে, এইটুকুই। এর বেশি কিছু করার প্রিয়র ক্ষমতা নেই। অথচ এই প্রিয় যেন পুরোটাই বিপরীত কেউ। শ্রেয়ানের অস্বস্তি লাগা শুরু করে। নিজেকে এক্সপ্লেনের চাহিদাই বলে ওঠে, বলেছিলাম না আশফিক রহমান শ্রেয়ান বিলংস টু ইউ। আমি শুধুই তোমার প্রিয়সী। আর বাকি মেয়েরা? কোন মেয়েদের কথা বলছো? নাটক করো না শ্রেয়ান, আমি বড় টায়ার্ড। শ্রেয়ান চুপ থাকে। প্রিয় অনুভূতি শূন্য গলায় জানাই, তোমার সব নারী আসক্তি আমি টের পেয়েছিলাম সম্পর্কের প্রথম বর্ষেই। ততদিনে আমি তোমাতে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। তোমাকে ছেড়ে যাওয়ার মৃত্যুকে চেনা যেন একই লেগেছিল আমার কাছে। আমি তোমায় ছাড়তে পারিনি, উল্টো ভালোবাসা বাড়িয়ে দিলাম। তুমি মানুষ, তুমি মায়ায় আটকাবে, এর চেয়ে বড় সত্য নেই। আমি তোমাকে আটকাতে চেয়েছিলাম। আমি তোমাকে সীমাহীন বিশ্বস্ততা দিয়েছিলাম। আমি তোমাকে অতিরিক্ত ভালোবাসা দিয়েছিলাম। আমি তোমাকে কল্পনাতীত ছাড় দিয়েছিলাম। আমি তোমাকে অদৃশ্য সুতোয় বন্ধন মুক্ত রেখেছিলাম। ঠিক এতটা বিশ্বাস দেখিয়েছিলাম আমি, যাতে ঠকানোর আগে অন্তত দুবার ভাবো। অথচ তুমি মানুষের কাতারেই পড়নি বলেই হয়তো আটকাওনি। হয়তো তাই তোমার মাঝে বিন্দু পরিমাণ অনুশোচনা তৈরি হয়নি আমাকে ঠকানোর পরেও। কাজী ইশাক জানের একটা লেখা পড়েছিলাম তোমার সাথে দেখা হওয়ার আগে। তখন ভীষণ পছন্দের ছিল, এখন ঠিক ততটাই অপছন্দের। কারণ এখন মিলে গেছে না। এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক, সেই মানুষটা আমার না হোক। কারো উপর ভীষণভাবে আকৃষ্ট হয়ে আমাকে যে দেখায় ব্যস্ত থাকার নাটক, সেই মানুষটা আমার না হোক। আমার দুর্বলতায় বারংবার আঘাত করে কাঁদিয়ে যার বড্ড বেশি লাগে সুখ, সেই মানুষটা আমার না হোক। বুঝলে শ্রেয়ান, সেই মানুষটা আমার না হোক। তোমাকে শোধরানোর জন্য আমি সময় দিয়েছিলাম, পাক্কা 4 বছরের অধিক। সময় ঘুরে আজ 5.5 বছর। তুমি তো শোধরাওনি। তারপর আমি তোমার বাড়ানোর দূরত্বে দেয়াল টেনে দিলাম। শ্রেয়ান আর উপায় না পেয়ে ডুকরে কেঁদে উঠল। কান্নারত আওয়াজে ফোপাতে ফোপাতে বলতে লাগলো, আই প্রমিস আর কষ্ট দিব না। খুব ভালোবাসি তোমায়, খুব সুখে রাখবো, প্রমিস করছি। লাস্ট সুযোগ দাও, দিলে ভালো রাখবো। ভিড় পছন্দ করি না শ্রেয়ান। শ্রেয়ানের মনে পড়ল এই বাক্যটাই সে কারণে অকারণে একাধিকবার বলেছে, অথচ বোধহয় প্রিয়র মুখে তা আক্ষরিক অর্থেই মানালো। শ্রেয়ান কান্নার গতি বাড়ালো। ভালোবাসি, আমি সবাইকে ছেড়ে দিয়েছি, শুধু তোমাকে ছাড়তে পারিনি। তুমি ছাড়া গতি পাচ্ছি না। বিশ্বাস করি কিভাবে?
বিয়ে করে নাও তাহলে। বিয়ের পর পাল্টাবে না তার কি গ্যারান্টি? আর একটা সুযোগ দিয়ে দেখো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয়সী। ট্রাস্ট অন মি প্লিজ। শ্রানের কান্না থামছে না। প্রিয় চোখ মুখ কুচকে ফেলে। এই কান্না তার হৃদয় ছুঁয় না, তবুও বলে, আচ্ছা দিলাম, সেই সাথে সময় দিলাম গোটা অর্ধেক বছর। শ্রানের কান্না থামলো। তার অধরে লেপটাল মুচকি হাসি বলল, মিস দ্যাট ইউ। কিন্তু এই সময়ের মধ্যে যদি আমি আবারও তোমার কাছে ফেরার জন্য আগ্রহ না পাই, তাহলে তুমি আমাকে আমার মতো ছেড়ে দিবে, কথা দাও আমায়। আর সত্যিকারের পুরুষ হয়ে থাকলে এ থেকে যেন হেরফের না হয়। নিজের উপর ওভার কনফিডেন্ট শ্রান বিনা বাক্যে ব্যয়ে মেনে নিল। ঠিক আছে সোনা, কাল কল দিও, ঘুমোবো এখন। আচ্ছা ঘুমাও, শুভরাত্রি। প্রিয় কল কেটে দিল। বিপরীতে শুভরাত্রি না জানিয়ে সে ঘুমোতে গেল না। দোলনায় দোলন গতি বাড়িয়ে দিয়ে যাদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। সে ভীষণ চঞ্চলা নারীকে হুট করে নিশ্চুপ হয়ে যেতে দেখেছে। সে পুরুষ মানুষকেও ছলনা করে কাঁদতে দেখেছে। ভোরের দিকে ফোন সুইচ অফ করে ঘুমোতে গিয়ে ঘুম থেকে উঠল 12টার দিকে। একটা লম্বা শাওয়ার নিয়ে বারান্দার রুমে কিছুক্ষণ পায়চারি করে যখন রুম থেকেই বেরোলো, পুরো বাড়িকে কিছুটা অন্যরকম দেখতে পেল। পার্থক্যটা ধরতে পারল না, শুধু টের পেল সামথিং ইজ রং। বুয়া রান্না করছে, নাহারাও বসার ঘর পরিষ্কার করছে। প্রিয় প্লেটে খাবার পেরে খেতে খেতে সব কিছু দেখতে লাগলো। তারপর ভুরু কুচকে নাহারকে বলল, কেউ আসবে আম্মু? নাহার কুশানটা সোফায় রেখে প্রিয়র দিকে তাকালো। তারপর আবার কাজে মন দিয়ে বলল, হ্যাঁ। প্রিয়র মাথা ঘামালো না। খাওয়া শেষে তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরোতে নিলে নাহারা বলে ওঠে, আর যাওয়ার প্রয়োজন নেই। কেন? তোমাকে দেখতে আসবে। প্রিয় হতাশার শ্বাস ফেলে বলল, আর কত? আর কত মানে? বলেছি তো এখন বিয়ে করব না। বয়স কত তোমার? 23। বিয়ে করতে কি সমস্যা? ইচ্ছে করে না আম্মু, একটু বোঝো। সমস্যাটা খুলে বললে তো বুঝবো। ওই ছেলের সাথেও তো যোগাযোগ নেই। তবে প্রিয় ইতস্তত করতে লাগে। সে বিয়েতে জড়াতে চাইছে না, বোঝাতেও পারছে না কিছু। উত্তেজিত হয়ে ঘন ঘন শ্বাস ফেলতে লাগে। শরীরটা যখন খারাপের দিকে চলে আসে, তখন টেবিল থেকে পানি গ্লাস নিয়ে এক চুমুকে শেষ দেয়। নাহারা লক্ষ্য করে প্রিয়র অবস্থাটা। প্রিয় ঘামছে, হাত পা কাঁপছে কেমন করে। নাহারা নরম হলো, জিজ্ঞেস করলো, খুলে বলো। আম্মু বিয়েটাই কি সব? বিয়ে মানে একটা বাধা পড়া। একটা মানুষ আমার লাইফকে কন্ট্রোল করবে, আমার প্রতিটা কাজে তার পারমিশন নিতে হবে, আমার শ্বাস ফেললেও তাকে জানাতে হবে, তার মর্জি মতো আমায় চলতে হবে। তার এটা ভালো লাগবে না মানে এটা করা যাবে না, তার এইখানে যেতে ইচ্ছে করে না মানে আমিও যেতে পারবো না, সে তার সাথে কথা বলতে চায় না মানে আমিও বলতে পারবো না। মোদ্দা কথা, এই পুরুষটা আমায় কন্ট্রোল করবে। আমি কি করে নিজেকে কোনো পুরুষের একচ্ছত্র সম্পত্তি বানাবো বলো? ভাবতে গা শিওরে উঠছে আমার। আমি পারবো না বিয়ে করতে, আমি পারবো না। কথাগুলো বলার সময় প্রিয়র গলা কেঁপে কেঁপে উঠছিল। নাহারা এগিয়ে গিয়ে এক হাতে ওর বাহু ধরে কোমল গলায় বলে, এসো বসি। প্রিয়কে ধরে সোফায় বসিয়ে নিজে পাশে বসে পড়ে। তারপর বলে, বিয়ে মানে এসব নয় প্রিয়। বিয়ে একটা মিষ্টি সম্পর্ক। জীবনে একটা সময় গিয়ে তোমার মা বাবা তুমি পাবে না, তোমার সন্তানেরাও আর তোমার সাথে থাকবে না। সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়বে। ঠিক তখন তোমার গল্প করার সঙ্গী হিসেবে তুমি তোমার স্বামীকে পাবে। স্বামী মানে কোনো গেমার নয় যে তোমাকে কন্ট্রোল করবে। স্বামী তোমার অভিভাবক। এর আগে আমরা তোমার ভালো মন্দ বুঝি, বিয়ের পর স্বামী বুঝবে, কিন্তু তার মতো চাপিয়ে দেবে না। তোমার সবচেয়ে প্রিয় বন্ধু হলে তোমাকে সবার কাছে উপদেশ দেবে। একইভাবে তুমিও তোমার স্বামীর উপর অধিকার খাটাবে। বিয়ের প্রতি এত উদাসীনতা এনো না, সবাইকেই বিয়ে করতে হয়। প্রিয় উদাস গলায় বলে, আমি আমার জীবনটাকে কারো হাতে তুলে দিতে পারবো না। কি বললাম বোঝনি? বিয়ে মানে একটা অধিকারের সম্পর্ক, বন্ধুত্বর সম্পর্ক, ভাগাভাগির সম্পর্ক। আম্মু, আমি আমার জীবনের মূল্যবান সময়গুলোকে কারো সাথেই ভাগাভাগি করে নিতে পারবো না। করতে হবে, নিয়মের বাইরে যেতে পারো না তুমি। আম্মু প্লিজ। নাহারা হতাশ হয়। কি সমস্যা তোমার? যেগুলো বলছো এগুলো কোনো সিরিয়াস ইস্যু নয়, আসল কথাটা বলবে। প্রিয় বড় করে একটা দম ফেলে সত্যটা বলে দেয়, শ্রেয়ানের থেকে ঠকে যাওয়ার পর কাউকেই আর বিশ্বাস হয় না আম্মু। কম বয়সে একটা ভুল করেছিলাম, সারা জীবন শাস্তি পাবো। ব্যাপারটা বুঝতে পারে নাহারা। প্রিয়র মাথায় হাত বুলিয়ে বলে, তবে সময় দিচ্ছি কিছুটা, নিজেকে প্রস্তুত করো। সব ছেলে ঠকায় না, কেউ কেউ
আজীবন পাশে থাকে, আগলে রাখে। তোমার আব্বু কিন্তু আজ অবধি আমাকে উঁচু গলায় একটা শব্দও বলেনি। প্রিয় তাকায় নাহারার দিকে। নাহারা মলিন হাসে। আম্মু তোমায় ভালোবাসে মা। আমিও ভালোবাসি তোমায়। প্রিয় ভার্সিটি থেকে ফেরার পর ফোন অন করে দেখে স্ট্যানের অজস্র কল মেসেজ। প্রিয়র অদ্ভুত চমৎকার লাগে। তার ভেতরে পৈশাচিক সত্তা হাসতে লাগে। প্রিয় কল ব্যাক করে না আর। স্ট্যান মেসেজের ডেলিভার্ড হতে দেখে ঘন্টাখানেক পরই নিজেই কল দেয়। প্রিয় সময় দেখে নিয়ে রিসিভ করে। ওপাশ থেকে স্ট্যান বলে, আই মিস ইউ ব্যাডলি বেবি। কি করছো? বিশেষ কিছু করছি না। আমাকে জিজ্ঞেস করবে না কি করছে? হ্যাঁ বলো। অফিস থেকে ফিরলাম সোনা। ও ভিডিও কলে শোনা। প্রিয়সী তোমায় একটু দেখি। ইচ্ছে করছে না। প্রিয়র ইচ্ছের বিরুদ্ধে স্ট্যান আর কিছু বলল না। প্রিয় যে স্ট্যানের কাছে ফিরেছে তাতে স্ট্যান খুশি। সে হাসি হাসি মুখে বলল, গান শুনবে প্রিয়সী? স্ট্যান গুনগুন করে সুর তুলল, তারপর গাইতে লাগলো। প্রিয় চুপ করে থাকে, তারপর নরম গলায় বলে, ঘুম পাচ্ছে, ঘুমাবো। আচ্ছা। প্রিয় কল কেটে দেয়, তবে ঘুমে না, ফোন ঘাঁটতে থাকে, এটা সেটা করতে থাকে। হয়তো স্ট্যান ভাবছে প্রিয় ফিরেছে, কিন্তু প্রিয় চাই অন্য কিছু হোক, আরও একটা অবহেলার খেলা হোক। স্ট্যানকে অবহেলা করতে করতে প্রায় 2 মাস কাটলো। দিনে একবার কথা হয়, তাও কয়েক মিনিটের জন্য। আবার অনেক সময় দেখা যায় কয়েকদিন পর পর কথা হচ্ছে। স্ট্যান অসংখ্যবার দেখা করতে বলেছে, প্রতিবারই প্রিয় ব্যস্ততা দেখিয়েছে। স্ট্যান আর প্রিয়কে এরপর জোর করতে পারেনি। আজ ক্যাম্পাস থেকে ফিরতে ফিরতে প্রিয়র সন্ধ্যা হলো। বাড়ির গাড়ি নিয়ে আসেনি, এদিকে রিক্সাও পাচ্ছে না। অগত্যা হেঁটে হেঁটে রওনা হলো। চলতি পথে অনাকাঙ্ক্ষিত এক পরিচিত মুখ দেখে প্রিয় থমকে যায়। শরৎ নিজেও চমকায়। করিম বলে, সাফেদ মামা চালাও। শরৎ চায়ের কাপটা নেয়, তারপর আবার প্রিয়র দিকে তাকায়। পরক্ষণেই মুচকি হাসে, এগিয়ে যায় খানিকটা। কি খবর প্রিয়, ভালো আছেন? প্রিয় ইতস্তত করতে করতে বলল, ভালো। আপনি? আমিও। তা হঠাৎ এদিকে? আমি তো এই দিক দিয়েই যাই, আজ রিক্সা পাচ্ছিলাম না তাই হেঁটে। কিন্তু আপনি? আমি রোজ সপ্তাহে এখানে আসি। শরৎ পুনরায় হেসে বলল, আমরা খুব কাছাকাছি ছিলাম প্রিয়, কেবল যোগাযোগের অভাবে দূরত্বটা বেড়েছিল। প্রিয় হাসে। শরৎ ফুটপাতের ধারে ফেলানো বেঞ্চিতে বসে পড়ে। প্রিয়ও বসে। শরৎ করিম মামাকে ডাক দেয়, মামা আর কাপ চা দাও। তারপর প্রিয়কে বলে, আনএক্সপেক্টেড মিটিং ছিল প্রিয়, সহজ হন, একটু কথা বলি, এরপর আমি আপনাকে আপনার বাসায় ড্রপ করে আসব। না না, এইসবের প্রয়োজন নেই, আমি একা যেতে পারবো। সরি ম্যাডাম, আমি আপনাকে একা ছাড়তে পারবো না। প্রিয় আর কিছু বলে না, যা দিলে তা নিয়ে খেতে থাকে। শরৎ বলে, শরীর ভালো? জি। পড়াশোনা কেমন চলে? এখন মাস্টার্সে না? হ্যাঁ ভালোই চলছে। এরপর কিসের চিন্তা আছে? একটা জব, এখন থেকেই বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি, হচ্ছে না ঠিক। আপনার বাবার যা আছে তাতে নিজের জবের প্রয়োজন আছে কি? বাবারটা বাবার জায়গায়, আমারটা আমার। আর আমার মতে প্রতিটা মেয়েকেই স্বাবলম্বী হওয়া উচিত। প্রিয়কে খানিকটা রেগে যেতে দেখে শরৎ হাসে। দারুণ ব্যাপার। প্রিয় শুনুন। শুনছি, বলুন। আপনাকে হুট করে দেখে আমার অদ্ভুত ভালো লাগছে, আর ছাড়তে ইচ্ছে করছে না। কি আশ্চর্য না, আমাদের মন কিছু কিছু সময় এমন অদ্ভুত কিছু চেয়ে বসে যা ভীষণ অসম্ভব। প্রিয় চুপ হয়ে যায়। শরৎ চওড়া হেসে আকাশে তাকায়, চায়ের কাপে চুমুক দেয়, থেমে থেমে বলে, আপনাকে আমি খুব বুদ্ধিমতী ভেবেছিলাম প্রিয়, অথচ আপনি আবারও একই জায়গায় ডুবলেন। প্রিয় অবাক হয়ে যায়, ব্যাপারটা আন্দাজ করতে পারে না। শরৎ আবারও হেসে ফেলে। আপনার টাইম লাইনের ওই ছেলেটার আনাগোনা বেড়েছে, লাই দিয়েছেন আপনি অবশ্যই। কেন? প্রিয় প্রলম্বিত শ্বাস ফেলে বলে, সময় দিয়েছি 6 মাস, আমাকে আটকানোর এই 6 মাসে না পারলে আর কখনোই আমায় ডিস্টার্ব করবে না। শরৎ বাঁকা হাসে। আর আপনার ধারণা আপনি আবার ওই ছেলের প্রতি দুর্বল হবেন না, কিংবা ও এতটা ইজিলি ছেড়ে যাবে? প্রিয় উপর নিচ মাথা তোলায় ধীর গতিতে বিড়বিড় করে শরৎ। বোকা ফুল। প্রিয় কিছু বলে না। চায়ের ঢেউ শেষ হলে শরৎ প্রিয়কে নিয়ে উঠে দাঁড়ায়, পকেট হাতে ফোনটা বের করে, বুড়ো আঙ্গুলের সাহায্যে দক্ষ হাতে ফ্রেন্ডস গ্রুপে টাইপ করে, স্পেশাল মানুষটাকে নিয়ে আজকের এই সন্ধ্যাটাকে স্পেশাল বানাবো, আজ আড্ডা হবে না, উইশ মি গুড লাক। সিন হলো সবার, সবাই গুড লাক জানানোর সাথে সাথেই বিভিন্ন মজা নেওয়া শুরু করলো। শরৎ ততক্ষণে ফোন পকেটে পরে ফেলেছে। পাশে বাইক স্ট্যান্ড করা, উঠে হেলমেট পরে নিল। প্রিয়কে
পিছে উঠতে না দেখে বলল, আমি পাবলিক ট্রান্সপোর্ট যেতে পারি না, আর আজ রিক্সা পাবেন না। আপাতত আমার এই হাওয়াই জাহাজ ছাড়া গতি নাই। লাজ লজ্জা এক সাইডে সামলে নিয়ে উঠে পড়ুন, আমি লজ্জা দেব না আপনাকে। পিওর গাল দুটো লাল হতে থাকে। আমি লজ্জা পাবো বলে উঠছি না। আপনাকে কে বললো এটা? বেশি বেশি ভাবেন নীরজ ভাই, উঠছি আমি। পিও উঠে বসতে নিলে শরৎ বলে, তার মানে লজ্জা দিতে পারবো? পারমিশন আছে? পিও গোপনে হাসে। শরৎ তা ধরতে পেরে বলে, ম্যাডাম উঠে বসুন, আর কিছুক্ষণ এখানে থাকলে চালান কাটবে। পিও এদিক ওদিক তাকিয়ে উঠে বসলো। এক হাত শরতের কাঁধে রাখতেই গিয়েও রাখলো না। শরৎ হেসে ফেলে। বাইক স্টার্ট করার আগ মুহূর্তে বলে ওঠে, আমার কাঁধ এটা রেস্ট্রিক্টেড পার্কিং এরিয়া নয়। হাত রাখলে হাত পা সহ পয়সা কাটা যাবে না, নির্দ্বিধায় রাখুন। পিও হাত রেখে বলল, এত ঢং কেন করছেন নীরজ ভাই? শরৎ বাইক স্টার্ট করে বলল, ঢং? ওহে কন্যা, ওটা আপনাদেরই কাজ, আমাদের না। নীরজ ভাই, আপনি বড্ড বেশি কথা বলছেন। চুপ থাকবো? পিও এতক্ষণ লজ্জা পেয়ে বেশ অনেক কিছুই বলে ফেলেছিল, কিন্তু সে চায় না শরৎ থামুক। মিনমিনে স্বরে বলল, না। শরৎ বাতাসের তেজে কিছু শুনতে পেল না, তাই আবারও শুধালো, কি থামবো? পিও জোরে বলল, কথা বলুন, আপনাকে শুনতে ভালো লাগছে আমার। পিওর অকপটে স্বীকারোক্তিতে একটা পাতলা হাসি রেখা ধরে দিল শরতের ঠোঁটে। শোন মিস্টার প্রহর, এখন রাত্রির 8 ঘটিকা, আর তুই বোধহয় ভুলে বসেছিস আগামী দিনটা আমার দিন, মানে আমার জন্মদিন। এনি প্ল্যান ফর মি বেবি? আয়াত ভীষণ উত্তেজিত গলায় কথাখানা বলে থামলো। প্রহর চুপ থেকে সবটা শুনে তারপর হাত ঘড়ির দিকে দেখলো। 8:20 বাজে। আয়াতের কথাকে শুদ্ধ করে বলল, ইটস 8:20 PM। আয়াত খেপে উঠল। তো তোর কাছে আমার বার্থডে আগে নাকি আজগুবি কাহিনী আগে? আশ্চর্য, কোথায় তুই জান প্রাণ দিয়ে আমার বার্থডে সেলিব্রেট করায় লেগে যাবি, তা নয় এত রিল্যাক্স বসে আছিস। প্রহর কপাল কোঁচকাল। মি আওয়াজে বলল, বার্থডে সেলিব্রেট করার মতো কিছু? আয়াত দমে গেল, আর কিছু বলল না। ওর ফুলকো গালটা প্রহর ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখতে পেল। বেশ ভালো লাগলো দেখতে। আয়াত পর টেবিলে বসে আছে, সামনে ফোন স্ট্যান্ডে ফোন রাখা, পরনে কালো রঙের টি শার্ট, 2 হাতের কোণই টেবিলের উপর রাখা। হাতের তালুদয়ের সম্মিলিত স্থানটিতে থুতনি দ্বারা মুখের ভর রাখা, ফুলকো গালে ঠোঁট কামড়ে ধরে ভ্রু কুচকানো, চোখ দুটো ছোট ছোট হয়ে আছে, সরু নাকটা ফুলে ফেঁপে উঠেছে ক্ষণে ক্ষণে। প্রহর একধানে তা লক্ষ্য করে গেল, আর চোখে প্রহরের গতিবিধি লক্ষ্য করতে গিয়ে আয়াত আটকে গেল। নিজের দিকে এমন অভদ্র নজরে প্রহরকে তাকিয়ে থাকতে দেখে আয়াত কেসে উঠল। প্রহরের বিমুগ্ধ নজরে ভাটা পড়ল। নিজের শক্ত রূপটা পুনরায় তুলে নিয়ে গম্ভীর গলায় বলল, পানি খাও। আয়াত পানি খেয়ে জিজ্ঞেস করলো, ওভাবে তাকিয়ে আছিস কেন ভাই? তো চাহনি মাত্রাতিরিক্ত নির্লজ্জ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রহর শুধালো, তাকাতেও পারবো না? বিষয়টা হজম করে নিয়ে আয়াত বলল, না তাকা, তুই চোখ দুটো বড় বড় করে তাকা। ইনফ্যাক্ট তুই চাইলে খুলে নিয়েও তাকাতে পারিস, আই ডোন্ট মাইন্ড। প্রহর মনে মনে হাসলো, প্রকাশ্যে মাথা নাড়ালো। আয়াত কিছু একটা ভেবে চওড়া হেসে বলল, ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের জুটি ভীষণ দারুণ হয় জানিস। একজন যেমন নিজের অনুভূতি প্রকাশ করে না, অন্যজন তেমন কিছু লুকাতেই পারে না। একজন আগুন তো অন্যজন পানি। প্রহর, তুই থেকে যা আমার হয়ে, আমি তোকে অসম্ভব ভালোবাসি। প্রহর পলক ঝাপটিয়ে সদৃঢ় নজরে চেয়ে রইল, ঠোঁট নাড়ল অস্পষ্ট। থেকে গেলাম। প্রিয় বাসায় ফেরার রাস্তায় ব্রিজের ধারে একটা আইসক্রিম পাল্লা দেখে শরৎকে থামতে বলল। শরৎ রাস্তার পাশে বাইক পার্ক করলো। প্রিয় নামার পর সে নেমে হেলমেট খুলতে খুলতে বলল, এই ঠান্ডা ওয়েদার আর আইসক্রিম খেতে ইচ্ছে করে, বলবেন আমাকে? প্রিয় আইসক্রিমের অর্ডার দিল। শরতের দিকে তাকালো, চোখ পিটপিট করে উচ্চারণ করলো, আমার। স্ট্রেঞ্জ লেডি। হ্যাঁ তো? কিছু না। কেন কিছু নয় নীরজ ভাই, কিছু হওয়া উচিত। আসুন না ঝগড়া করি। শরৎ হেসে ফেলে, আপনাকে দেখে আর ঝগড়া আসে না ম্যাডাম। আসা উচিত। আমরা ঝগড়া যার তার সাথে করতে পারি না, আমরা যাদের। প্রিয়র কথা সম্পূর্ণ করলো শরৎ। আমরা যাদের পছন্দ করি কিংবা যাদের ভীষণ অপছন্দ করি, কেবল তাদের সাথেই ঝগড়া করতে পারি। প্রিয় শুধালো, আপনি আমাকে পছন্দ করেন না নীরজ ভাই? ঢাকার ব্যস্ত শহরের এই খোলা আকাশের নিচে শরৎ প্রিয়র চোখে চোখ রেখে বলল, একটু বেশি পছন্দ করি।
প্রিয় সেই চোখে স্থির তাকিয়ে আছে। শট নিজের কথা সম্পূর্ণ করে পাল্টা শুধালো। আপনি কি অপছন্দ করেন আমায় প্রিয়? বিমুগ্ধ প্রিয় সোজা সাপটা বলল, পছন্দ করি। আপনি ভীষণ মনের মতো মানুষ নীরজ ভাই, কিন্তু শট নতমুখী হয়ে হাসলো। এক্সপ্লেনেশন লাগবে না প্রিয়, এটা এনাফ। প্রিয় আর কিছু বলল না। আইসক্রিম বানানো শেষ হলে আইসক্রিম দুটো নিয়ে একটা শরতের হাতে দিল, অন্যটা নিচে নিল। তারপরে বিল পে করতে গেলে শরৎ বলল, আমি দিচ্ছি। প্রিয় নেতিবাচকতা প্রকাশ করলো। একদম না, কেউ আমার খরচ নিজে মেটাকে, এটা আমার পছন্দ নয়। এটা তো আমিও বলতে পারি, আপনি আমার বিলটাও নিজে দিতে চাইছেন। এত কাহিনী কেন করছেন? আপনি কি চুপ আছেন? উফ, আসেন 50-50-তে আসি। শরৎ হেসে ফেল প্রিয়র এহেন কথা শুনে। আগে না, আপনি জব করেন প্রিয়, যেদিন জব পাবেন সেদিন ট্রিট দিবেন, আজকেটা আমার পক্ষ থেকে। প্রিয় তবু মানতে রাজি নয়। চালানোর মতো এনাফ ইনকাম আছে আমার নীরজ ভাই। ও আচ্ছা, তাই? তা করেন কি? প্রিয় হাতের করগুনে বলল, দুটো টিউশনই করাই, ক্লাস 10-এর আর 12-এর। আর কন্টেন্ট রাইটিং এর মাধ্যমেও একটা হেলদি অ্যামাউন্ট আসে। মেয়ে মানুষ বলে অপোজিশন সাইডকে কোনো কিছুতে কম মনে করবেন না। সৎ মানি ব্যাগ বের করে টাকা পে করে বলল, করব না, বাট আজকেরটা আমিই দেব। আপনাকে আমি মেয়ে মানুষ বলে নয়, বরঞ্চ আমার যে বয়সে ছোট একটা পিচ্ছি ভাবছি, আর আপনি আমার প্রিয় মানুষও বটে। আমি সাথে থাকতে কি করে আপনাকে দিয়ে পে করাই? ওসব বাদই দিই। আপনি যদি নিহনকে নিয়ে বের হন, 50-50 ভাগাভাগিতে বিবেকে বাঁধবে না? প্রিয় এবার দমে যায়, আইসক্রিম গলে যাচ্ছে। আমতা আমতা করে বলতে লাগে, হয়েছে হয়েছে, পে করুন, বাট নেক্সট টাইম আমি। ওকে ম্যাডাম। প্রিয় আর শরৎ এগিয়ে গিয়ে ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। চুপ হয়ে আকাশ দেখতে এমন সময় খারাপ লাগছিল না। শরৎ বলে, শ্রেয়ানের বিষয়টা আমার পছন্দ হচ্ছে না। প্রিয় নিজের ব্যক্তিগত বিষয়ে অন্য কারোর মতামত এখন আর পছন্দ করে না, তবে আজ খারাপ লাগলো না, বরঞ্চ ভালোই লাগলো। ঠোঁট চেপে হেসে পড়ল, এই তো আর সামান্য কটা মাস। হ্যাঁ, সামান্য কটা মাসে আপনি আবার পিছলে যান আর আমি দেখতে থাকি। আপনি এত চেয়েছেন কেন নীরজ ভাই? প্রিয় হাসতে হাসতে কথাটি বলে শরতের দিকে তাকায়। শরৎ দাঁতে দাঁত পিষে চাপা কণ্ঠে পিড়পিড় করে, যে কোথায় লাগছে তা তো আপনি বুঝবেন না। ইচ্ছে করছে শ্রেয়ানকে ধরে পিস পিস করে কেটে বুড়িগঙ্গায় ভাসায় দিয়ে আসতে। শালার খেক শেয়াল কোথাকার, ছি। খুবই ধীর আওয়াজে বলেও প্রিয় কথাগুলো শুনতে পেয়ে হো হো করে হেসে উঠল। তখন ওর ফোন বেজে উঠল, দেখলো শ্রেয়ানের কল। প্রিয় বলল, শয়তানের নাম নিতে নিতেই শয়তানের কল। নীরজ ভাই, আপনি এই মুহূর্তে এই শয়তানটার নাম উচ্চারণ করে চরম অন্যায় করেছেন। তার শাস্তি কি পাবো? পরে ভেবেচিন্তে বলবো। সৎ মাথা নেড়ে বলল, এখন পিক করবেন? প্রিয় দুষ্টু হাসলো। কল কেটে গিয়ে পুনরায় রিং হতেই প্রিয় কল রিসিভ করে স্পিকারে দিয়ে দিল। যান্ত্রিক মুঠোফোন ওপাশ থেকে শ্রেয়ানের আওয়াজ এলো, বেবি আই মিস ইউ। শরতের মুখ ফসকাতে চাইল, প্রিয়কে বলে উঠতে চাইল, প্রিয় আপনাকে বেবি ডাকছে, ওকে এক্ষুনি আব্বু ডাকুন।